আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শুভ সকাল। সবাই আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। কারো কোনো প্রবলেম হলে একটু সাউন্ড করবেন। আমরা এখন পর্যন্ত 9টা ক্লাস করেছি, সম্ভবত 9টা ক্লাস করেছি জেনারেল ব্যাংকিং এর উপরে। আজকে আমাদের প্রিডিটারমাইন্ড ক্লাস হচ্ছে। আমরা এএমএল রিলেটেড ইস্যুসটা নিয়ে আজকে কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুস। বিকজ যারা ভাইবা দিতে যাবেন, যারা রিটেন পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষায় 100 মার্কসের পরীক্ষায় 5, 7, 10, মিনিমাম 10 মার্কস এখন ইএমএল থেকে থাকে। একটা ব্রড কোয়েশ্চেন বা দুইটা ব্রড কোয়েশ্চেন থাকে, 4-4, 8, দুইটা এমসিকিউ। 10 মার্কস থাকে যে কোনো পরীক্ষা, যে কোনো রিটেন পরীক্ষা 100 মার্কসের মধ্যে 10 মার্কস মিনিমাম এএমএল থেকে থাকে। আপনারা যদি ভাইবা দিতে চান, ভাইভাতেও এএমএল থেকে কোয়েশ্চেন থেকে। সুতরাং এএমএল পার্সপেক্টিভটা আপনার রিটেন, ভাইবা, প্রমোশন, ব্যাংক সুইচ সব সব কিছুর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপডেটেড, ক্রুশিয়াল টপিকস। মানে এই যে কোনো জেনারেল ব্যাংকিং, ট্রেড, ক্রেডিট, ক্যাশ, যে ডিভিশনে আপনি কাজ করেন, আপনি ব্যাংকার হওয়া মানেই হচ্ছে মানি লন্ডারিং এর পার্সপেক্টিভের সকল কিছু আপনাকে ঠিকঠাক ভাবে জানতে হবে। আদারওয়াইজ আপনি যে ডিভিশনে কাজ করেন সেই ডিভিশনে ঠিকঠাক করে কাজ করছেন, কিন্তু শুধুমাত্র এএমএল এর জায়গাটাতে আপনার ডিফিসিয়েন্সির কারণে আপনি কিন্তু আহ, আপনার পারফরমেন্স খারাপ হয়ে যেতে পারে। সেটা রিটেন পরীক্ষায় হোক, ভাইবা পরীক্ষা হোক, ব্যাংক সুইচের ভাইভাতে হোক, যে কোনো জায়গায় সো আমি এখন পর্যন্ত বা অনওয়ার্ড যে ক্লাসগুলি নিব, মোস্ট প্রবাবলি আই গেস, ফ্রম মাই ওপিনিয়ন, আজকের ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে আমি টেন্টেটিভ প্ল্যান করছি আপনাদের সাথে নিয়ার অ্যাবাউট 30 ক্লাস নিব। জেনারেল ব্যাংকিং, ক্যাশ, ইসলামী ব্যাংকিং, ক্রেডিট, ফরেন ট্রেড মিলিয়ে সব, এই 30 ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা। সুতরাং সবাই প্রপার ওয়েতে কনসেন্ট্রেশন দিবেন। আর টেকনিক্যাল অনেকগুলি জিনিস আছে, সেই জায়গাগুলিতে আমরা একটু কনসেন্ট্রেট করব। টেকনিক্যাল জায়গাগুলিতে কনসেন্ট্রেট করতে হবে। প্লাস খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে এএমএল এর এই জায়গাটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আপডেটেড হচ্ছে। তো আপডেটেড এর জায়গাটায় আপনাকে আপডেটেড থাকতে হবে, ব্যাক এন্ডে থাকলে কিন্তু হবে না। সো আপডেটেড ইনফরমেশন গুলি কি, কোথায় কোন জায়গায় নতুন করে কি অ্যাড করতে হবে না করতে হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। খুব বেশি ডিটেইল আমি আলোচনা করবো না। খুব বেশি ডিটেইল মিনস হচ্ছে ধরেন একদম ডিটেইল রিডিং পড়ে যাবে এরকম না, কারণ আপনাদের সবারই মোটামুটি ধারণা আছে। আমি কনসেপচুয়াল ইস্যুটা নিয়ে আলোচনা করব এবং হাইলাইটেড পয়েন্টগুলিকে অ্যাড করবো, যে আপনাকে আসলে এভাবে যেতে হবে, এটার পর এটা পড়তে হবে, সেই টপিকস গুলি নিয়ে আমরা মোটামুটি আলোচনা করবো। মানে আমি আপনাকে টপিকস ধরিয়ে দিব, তারপরে সিনোপসিসটা দিয়ে দিব, সিনোপসিসটা আপনারা এখান থেকে পড়ে নিবেন। খুব ইম্পর্টেন্ট কথা, আমি এএমএল রিলেটেড, সবাই শুধু এমসিকিউ খোঁজেন, আমি এএমএল রিলেটেড কোনো এডিশনাল এমসিকিউ কিন্তু দিব না। এই শিটই আপনার পড়া, এই শিট এমসিকিউ, এই শিট সবকিছু। এই শিটটা আপনি প্রপার ওয়েতে শেষ করতে পারবেন, এএমএল ইউ উইল বি এ এএমএল মাস্টার ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি। যে কোনো টপিকস নিয়ে যেই জায়গা থেকে আপনি প্রশ্ন করে, আপনি ইউ হ্যাভ টু বি আনসার্ড। ওকে, তাহলে আমরা শুরু করব। প্রথমে মানি লন্ডারিং বলতে কি বোঝায়? মানি লন্ডারিং বলতে কি বোঝায়, এখানে ছোট্ট 2.5 লাইনের একটা ডেফিনেশন দিয়েছি। এই ডেফিনেশনটা আপনারা পড়বেন, লিখবেন বা মনে রাখার চেষ্টা করবেন। যদি কোনো জায়গায় বলার দরকার হয়, লিখার দরকার হয়, এই ডেফিনেশনটা লিখার চেষ্টা করবেন। যদি আপনি মানি লন্ডারিং এর ডেফিনেশনটা ল অনুযায়ী লিখতে চান, এটা অনেক মানে কমপ্লিকেটেড ডেফিনেশন হবে। বাট আমরা একটু ইজি করে ডেফিনেশনটাকে কাভার করেছি, বাট সকল কিছুকে একসাথে নিয়ে আসছি এই ডেফিনেশনের মধ্যে। সো ডেফিনেশনটা যদি আপনি প্রপার ওয়েতে নিতে পারেন, এইটা আপনার জন্য একটা পজিটিভ হবে, পজিটিভ দিক হবে। ডেফিনেশনটা নিয়ে আমি একটু কথা বলবো। মানি লন্ডারিং ইজ এ ফাইন্যান্সিয়াল ক্রাইম। প্রথম কথা হচ্ছে এইটা ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানে এটা অর্থের সাথে জড়িত ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম। তাহলে মানি লন্ডারিং হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম দ্যাট ইনভলভ, যেটা জড়িত থাকে ডিসগাইজিং। ডিসগাইজিং মানে হচ্ছে এটাকে কি বলে, সিক্রেট করা, হাইড করা, গোপন করা। তাহলে মানি লন্ডারিং হচ্ছে এমন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম যেটা আসলে সম্পৃক্ত থাকে বিভিন্ন ধরনের ইল্লিসিট অ্যাক্টিভিটিকে। ইল্লিসিট কথাটার মানে হচ্ছে অবৈধ, অবৈধ কার্যক্রমকে গোপন করার সাথে যেই ক্রাইমটা জড়িত। অবৈধ কার্যক্রম, এখন এই অবৈধ কার্যক্রম কি হতে পারে? সাচ অ্যাজ ড্রাগ ট্রাফিকিং, তারপরে ব্রিভেরি, ফ্রড, এনি আদার বিভিন্ন ধরনের ইলিসিট অ্যাক্টিভিটিস হতে পারে। ড্রাগ ট্রাফিকিং মানে হচ্ছে আপনারা জানেন বিভিন্ন ধরনের মাদকের সাথে জড়িত বিজনেস।
ব্রিবারি হচ্ছে ঘুষের সাথে জড়িত বিজনেস, ফ্রড ফর্জারি বিভিন্ন ধরনের অবৈধ রকম কাজের সাথে জড়িত অ্যাক্টিভিটিস, এই সকল জিনিসকে আমরা ইলিসিট অ্যাক্টিভিটিস করতে পারি। ইলিসিট অ্যাক্টিভিটিসটা নট লিমিট টু দিস থ্রি, আরো অনেক আছে। তাহলে ফ্রড আমরা ইটিসি দিয়ে দিই, এখানে ইটিসি, দেয়ার নেচার, এবং এই যে অবৈধ করার চেষ্টা করা হয় বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম, তাদের নেচার, ওই ওই কার্যক্রমগুলির নেচার, তাদের সোর্স, যেই জায়গা থেকে ফান্ড আসছে সেই সোর্স, লোকেশন, যেই জায়গায় যেই লোকেশনে ফান্ড আসছে সেই লোকেশনটা চেঞ্জ করা, ওনারশিপ মালিকানা চেঞ্জ করা, অর কন্ট্রোল, যার কন্ট্রোলে থাকে সেই কন্ট্রোলটা অন্যজনের কাছে হাত বদল করা। এই টোটাল প্রসিডিউর অর্থাৎ কোনো একটা অবৈধ কার্যক্রম, সেই কার্যক্রমের নেচার, সেটার উৎস, সেটার লোকেশন, সেটার মালিকানা, সেটার কন্ট্রোল, যখন অবৈধ হয়, এটা তো আমি বুঝতেই পারছি অবৈধ, এই অবৈধ কার্যক্রমের এই অ্যাক্টিভিটিস গুলিকে যখন আমি হাইড করে এটাকে বৈধ করার চেষ্টা করি, তখনই আমি সেই অ্যাক্টিভিটিসটাকে বা সেই ক্রাইমকে মানি লন্ডারিং। ফ্রেশ, আবার বলছি, মানি লন্ডারিং হচ্ছে প্রথমত, এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম। সেকেন্ড, এটা বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রমকে মিন করে, বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম। এখন সেই অবৈধ কার্যক্রম যেটাই হোক না কেন, সেই কার্যক্রমটার কয়টা স্টেজ আমি চেঞ্জ করতে চাই দেখেন। আমি সেই যে অবৈধ কার্যক্রম, সেটা ধরেন আমি ধরলাম ঘুষ, ঘুষের নেচারটা আমি চেঞ্জ করতে চাই, সোর্সটা চেঞ্জ করতে চাই। নেচারটা চেঞ্জ করতে চাই মানে হচ্ছে আমি ঘুষ ঘুষ খাচ্ছি, ধরেন আমি কারো একজন সার্টিফিকেট জাল করে দিয়ে ঘুষ খাচ্ছি 50,000 টাকা, আমি দেয়ার নেচার নেচার চেঞ্জ করে দিচ্ছি, না সার্টিফিকেটের জন্য আসলে ঘুষ খাচ্ছি না, ও আমাকে টাকাটা দিয়েছে আসলে অন্য কারণে, ও আমার রিলেটিভস। সোর্স, ও আমাকে টাকাটা দিয়েছে আসলে ওর একটা জমি বিক্রির সাথে আমি জড়িত ছিলাম সেইটা। লোকেশন, আমার উত্তরা ব্রাঞ্চে উত্তরা ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছে, আমি সেটা চেঞ্জ করে মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসছি। ওনারশিপ, আমাকে দিয়েছে টাকাটা, আমি আমার ওয়াইফের নামে টাকাটা ট্রান্সফার করে দিয়েছি। কন্ট্রোল, আমার ওয়াইফকে বলেছি তুমি এই টাকাটা তুমি নিজে কোনো কিছু কিনবে না, তুমি তোমার চাচাতো বোনের কাছে দিয়ে রাখো টাকাটা, বাট চাচাতো বোনকে বলো একটা অ্যাকাউন্ট ওপেন করতে, সেই অ্যাকাউন্টের পিছনে আমি ওই অ্যাকাউন্টটা কন্ট্রোল করবো। তাহলে আমি একটা নর্মাল ফান্ডকে বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে, ফান্ডটা ডেফিনেটলি ইলিগেল, অবৈধ, এই ফান্ডটাকে আমি বিভিন্ন লেয়ার বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে বৈধ করার চেষ্টা করি, যেই প্রসেসের মাধ্যমে, এবং এই প্রসেস জনিত যে ক্রাইমটা ইনভলভ হয় সেই ক্রাইম বা সেই প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। তাহলে মানি লন্ডারিং হচ্ছে এমন একটা প্রসেস, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম, যেখানে কোনো একটা অবৈধ কার্যক্রমে কার্যক্রমকে বিভিন্ন পথে পরিচালিত করে সেটাকে বৈধ করার প্রয়াসকে মানি লন্ডারিং বলে। আমি মানে একদম বাংলা সুন্দরভাবে বলছি। মানি লন্ডারিং হচ্ছে একটা অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল ক্রাইম, যেখানে একটা অবৈধ লেনদেনকে, অবৈধ কার্যক্রমকে বিভিন্ন উপায়ে বৈধ করার চেষ্টা করা হয়। এই বিভিন্ন উপায় মানে হচ্ছে তার নেচার পরিবর্তন করা, সোর্স পরিবর্তন করা, যে জায়গার টাকা সেটা পরিবর্তন অন্য লোকেশনে নেওয়া, অন্য জনের মালিকানায় নেওয়া, অন্য জনের কন্ট্রোলে নেওয়া, টোটাল অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে অবৈধ অ্যাক্টিভিটিসটাকে যখন আমি বৈধ করার চেষ্টা করি, তখন সেই অ্যাক্টিভিটিসটাকে বলা হয় মানি লন্ডারিং। আমার মনে হয় মানি লন্ডারিংটা কারো সমস্যা থাকার কথা না। আড়াই লাইনের ডেফিনেশন যদি মনে করেন, সবাই একটু মনে রাখলে আপনাদের জন্য সুবিধার হবে। এটা কম্প্রিহেন্সিভ ডেফিনেশন, এটা পরীক্ষার হলে বা কোনো জায়গায় লিখলে ডেফিনেশনে যদি এক থাকে একই পাবেন, ডেফিনেশনে যদি দুই থাকে দুই থাকেন, তিন থাকলে তিনই পাবেন। আপনি যদি কোনো ভাইভাতে আপনাকে জিজ্ঞেস করো হোয়াট ইজ মানি লন্ডারিং, আপনি যদি এই ডেফিনেশনটা দিতে পারেন, ইউ উইল গেট ফুল বোনাস অর ফুল মার্কস। মানে এই ডেফিনেশনেই এক্সামিনার বুঝবে যে আপনি আসলে মানি লন্ডারিংটা বুঝেন। স্টেজ অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং তিনটে স্টেজে হয়। একটা হচ্ছে প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্ট্রিগেশন। আমরা খুব ভালো করে জানি এই তিনটে স্টেজ কি। প্লেসমেন্টের মাধ্যমে প্রথম প্রথম অবৈধ যে যে এই যে ফান্ড, মানি লন্ডারিং এ কিন্তু প্রথমে অবৈধ ফান্ড নিয়ে শুরু হয় কাজ, সেটাকে বৈধ করার চেষ্টা করা। তিনটা টপিকস, মানি লন্ডারিং এর ডেফিনেশনে মূলত তিনটা জিনিস পড়লেই হয়। এটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম, প্রথম কথা। এটাতে যে ফান্ডটা জড়িত থাকে সেটা অবৈধ জায়গা থেকে
গেইন হয়, আহরিত হয়, এবং সেটাকে বৈধ করার চেষ্টা করা। এই হচ্ছে মানি লন্ডারিং। মানি লন্ডারিং এর তিনটা স্টেজ: প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্ট্রিগেশন। প্লেসমেন্ট হচ্ছে শুরুর স্টেজ, যেখানে ফান্ডটা, ওই যে অবৈধ ফান্ডটা, সেটার প্রথম ফিজিক্যাল ডিসপোজাল তৈরি করা হয়, অর্থাৎ প্রথম যে ফান্ডটা মার্কেটে আসে বা যে কোনো জায়গায় আসে। লেয়ারিং হচ্ছে প্রথম এই ফান্ডের মধ্যে একটা লেয়ার ক্রিয়েট করা, মানে এটাকে ধাবিত করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া, এটাকে বলা হয় লেয়ারিং। ইন্ট্রিগেশন মানে হচ্ছে ফার্দার এটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে প্রথম দ্বিতীয় স্টেজের সাথে যাতে এটার কোনো সম্পর্ক না থাকে। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল বলবো, জাস্ট ছোট একটা এক্সাম্পল। আমি কোনো একটা সার্টিফিকেট জাল করে 1 লাখ টাকা পেয়েছি। আমি একজন সরকারি কর্মকর্তা বা আমি একজন বেসরকারি কর্মকর্তা, আমি কোনোভাবে যে কোনো ওয়েতে সার্টিফিকেট জাল করে 1 লাখ টাকা পেয়েছি। 1 লাখ টাকা নিয়ে আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। অ্যাকাউন্ট ওপেন করে আমি সেই 1 লাখ টাকা সেই অ্যাকাউন্টে জমা দিলাম। অ্যাকাউন্ট ওপেনিং অফিসার যে, সে চিন্তা করলো যে স্যার তো হয়তো বড় চাকরি করে, বা স্যারের হয়তো ফ্যামিলি ইনকাম বা এটা সোর্স অফ ফান্ড, বিভিন্ন জিনিসগুলি অ্যানালাইসিস করে 1 লাখ টাকা যায়, কোনো সমস্যা নেই। আমি অ্যাকাউন্ট ওপেন করলাম, অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা জমা দিলাম। এটা হচ্ছে একদম ফান্ডটা, এই অবৈধ ফান্ডটা প্লেসমেন্ট হলো। 10 দিন পরে আমি অ্যাকাউন্ট ওই আবার সেই ব্যাংকে গেলাম, গিয়ে বললাম যে ভাইয়া, আমার এই 1 লাখ টাকা তো আমি আসলে খরচ করবো না, এই 1 লাখ টাকা আমাকে একটা এফডিআর করে দেন, ফিক্সড ডিপোজিট করে দেন 1 বছরের জন্য। ফিক্সড ডিপোজিট হয়ে গেল, লেয়ার পরিবর্তন হয়ে গেল, এখন কিন্তু 1 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে নাই, এফডিআর ফরম্যাটে চলে আসছে। এটা হচ্ছে লেয়ারিং। 1 বছর পরে আমি এফডিআরটা এনক্যাশ করলাম, এনক্যাশ করে আমি ছোট্ট একটা মুদির দোকান দিলাম, অথবা আমি এনক্যাশ করে আমার কোনো একটা দোকানের র ম্যাটেরিয়ালস তৈরি করলাম, বা কোনো একটা জায়গায় আমি এই 1 লাখ টাকা ইনভেস্ট করলাম। তাহলে এইটা হয়ে যাবে ইন্টিগ্রেশন। অর্থাৎ প্রথম যে অবৈধ টাকাটা ছিল সেটা দ্বিতীয় স্টেজে এপিআর হলো, তৃতীয় স্টেজে গিয়ে সেটা একদম ফিজিক্যাল প্রেজেন্স চলে আসলো, বর্তমান মার্কেটে চলে আসলো, যেটা দিয়ে আসলে কেউ বুঝতে পারছে না যে প্রথম ইস্যুর লাস্ট ইস্যুর কোনো ডিমেরিটস আছে কিনা। আমরা মাঝে মাঝে, আমি একটু আগে হয়তো বিরক্ত হয়েছি, যে কেউ আপনারাও হয়তো বিরক্ত হয়েছেন গাড়ির সাউন্ড পেয়ে, কিন্তু এটা আমাদের জন্য আসলে অ্যাপ্রিসিয়েটেড টোন। বিকজ কেউ একজন বাইরে আছে তারপরও ক্লাস শুনছে, এটা কিন্তু অনেক বড় একটা ডেডিকেশন। ওকে, যদি প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন নিয়ে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যাই, এই হচ্ছে ইলিসিট ফান্ড, যেটা আমি বলেছি সার্টিফিকেট জাল করে 1 লাখ টাকা আমি ইনকাম করেছি, সেটা আমি ব্যাংকে নিয়ে আসছি, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেছি। অ্যাকাউন্ট ওপেন করেছি, এখানে আমাকে দেখিয়েছে যে এই লেয়ারিং করেছি আমি, ফান্ডটা বাহিরে ট্রান্সফার করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এটার মনে হয় কোনো শেষ নাই। মানে যেটাকে আমরা বিভিন্ন ইস্যুতে দেখি যে মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাচার, বিদেশে টাকা পাচার। তো এই এক্সাম্পলটা, যে ওই 1 লাখ টাকা সার্টিফিকেটের এই টাকাটা আমি ফান্ড ট্রান্সফার করে বিদেশে কোনো একটা জায়গায় পাচার করলাম। বিদেশে পাচার করে সেখানে কোনো একটা লাক্সারিয়াস গাড়ি, অথবা আমি একটা স্বর্ণের হার কিনলাম বা অন্য কোনো কিছু কিনলাম, হয়ে গেল। আর আমাদের দেশে যেটা আমি বললাম যে আমি সার্টিফিকেট জাল করলাম 1 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলাম, যেটাকে আমি বলেছি প্লেসমেন্ট। সেটা 1 বছরের এফডিআর করলাম, সেটাকে আমরা বললাম লেয়ারিং। এফডিআর এর টাকাটা এনক্যাশ করে ওয়াইফকে ম্যারেজ ডেতে একটা 1 লাখ টাকার হার গিফট করলাম, এটা হলো ইন্ট্রিগেশন। হার গিফট করলাম, আপনি তো মনে করছেন হার গিফট করেছেন, আমার ওয়াইফও খুশি, কিন্তু আমি জানি কোনো একটা বিপদ আপদ হলে ওয়াইফ এই হারটা বিক্রি করে আমাকে আবার টাকাটা দিয়ে দিবে, তার মানে টাকাটা আবার আমার কাছে চলে আসবে। কিন্তু হারে যখন 1 লাখ টাকা কনভার্ট হয়ে গেল, গোল্ডে যখন 1 লাখ টাকা কনভার্ট হয়ে গেল, তখন কিন্তু এটা ট্রেস করাটা খুব টাফ, যে এই গোল্ড কোন টাকা দিয়ে কিনেছে, সেটা আসলে সার্টিফিকেটের টাকা কিনা, এটা কিন্তু খুব টাফ। তাহলে মানি লন্ডারিং এর তিনটে স্টেজের প্রত্যেক স্টেজ, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়া হয় আগের স্টেজটাকে ভুলানোর জন্য, অথবা আগের স্টেজটাকে মুছে ফেলানোর জন্য। ফাইনাল স্টেজে যাওয়া হয়, এটাকে ফিজিক্যাল প্রেজেন্স দেওয়া হয় যাতে আগের স্টেজগুলির সাথে পরের স্টেজের কোনো কানেক্টিভিটি না থাকে। তিনটে স্টেপই খুব সোজা, আমরা সবাই জানি, কিন্তু ঝামেলা হচ্ছে পরীক্ষার হলে বা কোথাও লিখতে গেলে তিনটে স্টেজ উল্টাপাল্টা হয়ে যায়, কোনটা যে আগে কোনটা পরে, তখন একটু ঝামেলা হয়ে যায়। সুতরাং এই জায়গাটাতে যাতে কারো কোনো ঝামেলা না হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে: প্লেসমেন্ট, লেয়ারিং অ্যান্ড ইন্ট্রিগেশন। তিনটে এক্সাম্পল যদি দিয়ে দেন, আমি তিনটে এক্সাম্পল এখানেও দিয়েছি, যদি তিনটে এক্সাম্পল দিয়ে দেন, অথবা আমার সার্টিফিকেট ফেকের এক্সাম্পলটা দেন, অথবা এখানে যে এক্সাম্পলটা দিয়েছে একটা এক্সাম্পল যদি দেন পরীক্ষায়, দেন ইউ উইল গেট এডিশনাল মার্কস। পরের টপিকস দুইটা জিনিস: মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং। দুইটা জিনিস খুব
খুব আমাদের সাথে যায় এবং আমাদের খুব কানেক্টেড টপিকস। এই দুটো টপিকসের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, পার্থক্যটা আমাদের একটু জানা দরকার। পার্থক্যটা হচ্ছে মানি লন্ডারিংটা সব সময় অবৈধ উৎস থেকে আসে। টেরোরিস্ট ফাইন্যান্সিংটা অবৈধ উৎস থেকে ফান্ড আসবে এমন কোনো কথা নেই, বৈধ উৎস থেকে আসতে। মানি লন্ডারিং এর সাথে সব সময় প্রফিট জড়িত, আর টেরোরিস্ট ফাইন্যান্সিং এর সাথে আইডিওলজি জড়িত। আইডিওলজি মানে মতবাদ। আমি কেউ একজন আমাকে কোনোভাবে ধর্মীয় দিক থেকে বায়াস করলো, আমি সেখানে ফান্ড দিলাম। অথবা কেউ একজন আমাকে মনস্তাত্ত্বিক ভাবে ডাইভার্ট করলো, আমি সেখানে ফান্ড দিলাম। বিভিন্ন রকম হতে পারে। শুধু এই টেরোরিস্ট ফাইন্যান্সিংটা যদিও আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কারণে এটা আমাদের ধর্মীয় অ্যাক্টিভিটিসটাকে টেরোরিস্ট ফাইন্যান্সিং এর সাথে অ্যাড করানো হয়, আসলে কিন্তু এরকম না। আপনি ধরেন এই যে আমাদের মায়ানমার থেকে যে গ্রুপটা আসছে আমাদের দেশে, তাদের ফান্ডিং এর জন্য আপনি ফান্ড দিয়েছেন, টাকা দিয়েছেন, তাদের ভরণ পোষণের জন্য আপনি টাকা দিয়েছেন। এই টাকাটা যদি তাদের ভরণ পোষণ না গিয়ে তারা মানে ক্রাইম করার জন্য, অস্ত্র কেনার জন্য যায়, তাহলে তো আপনার সেখানে দোষ নাই। আপনি আইডিওলজি সেট করেছেন, তাদের ভরণ পোষণের জন্য আমি টাকা দিয়েছি। কিন্তু কিন্তু আপনার টাকা যদি তাদের অস্ত্র কেনার জন্য ব্যবহার করা হয়, তাহলে তো এটা আপনার দোষ না, বা আপনি এটা জানেন না। আপনি আইডিওলজির উপর সাপোর্ট করতে গিয়েছে করে টাকাটা দিয়েছেন। কিন্তু যদি কোনো কারণে অস্ত্র কেনাটা প্রমাণিত হয়, তাহলে এই ফান্ড কোথা থেকে আসছে সেটাতে যদি আপনার নামটাও আসে, তাহলে কিন্তু আপনি টেরোরিস্ট ফাইন্যান্সিং এর সাথে জড়িত হয়ে যাবেন। 1/11 টুইন টাওয়ার হামলা যখন হয়েছিল, সেটার সাথে রিলেটেড 26টা ব্যাংক, আমি এই এই কেস স্টাডির সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। যতগুলি এন্টিটি জড়িত ছিল এর মধ্যে অনেক ইরান ইরান এবং আফগানিস্তান, ইরাকের প্রচুর ধনকুবের ভালো মানুষ ছিল, যাদেরকে বোঝানো হয়েছে আমরা আসলে সোশ্যালিজম, ধর্মীয় অ্যাক্টিভিটিজ এর জন্য এই ফান্ডটা নিচ্ছি। পরে দেখা গেল যে এটা টুইন টাওয়ারে হামলার জন্য এই ফান্ডটা ইউটিলাইজ করা হয়েছে। যখন ইউএসএ এটা ইনভেস্টিগেট শুরু করলো কোন কোন অ্যাকাউন্ট থেকে ফান্ড আসছে, এমন কিছু মানুষ পেলো যারা যারা আসলে এটার আইডিয়াল মানে এটা বুঝেই না যে সন্ত্রাসী কার্যক্রমে যাচ্ছে, বাট তারাও কিন্তু পরে ফেঁসে গেছে। সুতরাং টেরোরিস্ট ফাইন্যান্সিংটা হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটিস যেটা অ্যাক্টিভিটিস এর মূলত আইডিওলজির উপর সাপোর্ট করে তৈরি করা হয়, এবং কোনোভাবে যদি এটাতে আপনি ভিকটিম হন, তাহলে আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি এবং লফুল অ্যাক্টিভিটিস এ ভিকটিম হবেন। মানি লন্ডারিং এ অবৈধ উৎসকে, অবৈধ অর্থকে বৈধ করার চেষ্টা করে। টেররিস্ট ফাইন্যান্সিং বৈধ অবৈধ যে কোনো ফান্ডটা আইডিওলজির উপর বেস করে একটা বিশেষ মতবাদের উপর ভিত্তি করে ফান্ডটা ইউটিলাইজ করা। মানি লন্ডারিং এ সাধারণত বড় ফান্ড অ্যাপ্লাই হয়, টেররিস্ট ফাইন্যান্সিং এ সাধারণত ছোট ফান্ড অ্যাপ্লাই হয়। তাহলে হোয়াট ইজ মানি লন্ডারিং, হোয়াট ইজ টেররিস্ট ফাইন্যান্সিং যদি আসে পার্থক্য আকারে বা যেটাই হোক, কনসেপ্টটা যদি আপনি ক্লিয়ার রাখতে পারেন তাহলে আপনি ফুল মার্কস পাবেন। কনসেপ্টের ক্ষেত্রে তিনটা কথা। একটা হচ্ছে মানি লন্ডারিং এর ফান্ডটা সবসময় অবৈধ উৎস থেকে আসে। টেররিস্ট ফাইন্যান্সিং এর ফান্ডটা অবৈধ কিংবা বৈধ যে কোনো উৎস থেকে আসতে পারে। মানি লন্ডারিং এ সবসময় আমার প্ল্যান থাকে এটা থেকে প্রফিট গেইন করা এবং সোর্সটা হাইড করা। আর টেররিস্ট ফাইন্যান্সিং এ সবসময় আইডিওলজিটা মাথায় থাকে। এই আইডিওলজি ওয়ার্ডটা যখন আপনি লিখতে যাবেন, বি কেয়ারফুল ধর্মীয় ইস্যুটাকে মাথায় নিবেন না, কারণ আপনি লিখতে গেলে এটা ধর্মীয় ইস্যুটাকে মাথায় নেন প্রথমে। প্লিজ ধর্মীয় ইস্যুটাকে নিবেন না, আপনি ওয়ার্ডটাকে আইডিওলজি ব্যবহার করেন, মতবাদ। এটা ধর্মীয় হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, আধ্যাত্মিক হতে পারে, অন্য যে কোনোটাই হতে পারে। তাহলে আইডিওলজিকে এখানে প্রেফার করা হয়। মানি লন্ডারিং এর ক্ষেত্রে সাধারণত বড় ফান্ড নিয়ে অ্যাক্টিভিটিস পারফর্ম করা হয়, ট্রেডিস ফাইন্যান্সিং এ ছোট ফান্ড নিয়ে activities করা হয়। পানিশমেন্ট অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস এর সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনার কি পানিশমেন্ট হতে পারে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ভুলে যাই, ভাইভাতে জিজ্ঞেস করলে পারি না, এমসিকিউ তে আসলে পারি না। খুব ভালো করে পড়তে হবে। কোনো ব্যক্তি যদি মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত হয়, কোনো ব্যক্তি যদি মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, জাস্ট সরি, পানিশমেন্ট।
জয়েন করতে পারছে না, কেউ কেউ জয়েন করতে পারছে না। আপনারা তো ইজিলি জয়েন করেছেন, কোনো সমস্যা তো হওয়ার কথা না আমার মনে হয়, লিঙ্কে ক্লিক করলেই তো জয়েন করা যাচ্ছে, তাই না? কার কোনো প্রবলেম হচ্ছিল? এনিওয়ান? না? আচ্ছা। নো প্রবলেম। ওকে। না আমাদের এখানে ওই যে আমি আবার এন্টারিং রুমে রাখি, কারণ অনেকে দেখি বাইরে থেকে জয়েন করে, কোথা কোথা থেকে জানি লিঙ্ক পায়, বাইরে থেকে জয়েন করে, মানে পেইড গ্রুপে থাকে না বাট বাইরে থেকে জয়েন করে। এই জন্য আমার আসলে ওই মানে আপনাদের একটু আইডি দিয়ে রেস্ট্রিক্টেড করা থাকে, আমার এক্সেলের সাথে অ্যালাইন করা, যার জন্য আপনাদের ওয়েটিং গ্রুপ থেকে আসে। আচ্ছা, আমরা পানিশমেন্টটা পড়ছি। পানিশমেন্ট হচ্ছে যদি কোনো ব্যক্তি মানি লন্ডারিং এর সাথে জড়িত হয়, যদি কোনো ব্যক্তি মানি লন্ডারিং এর সাথে জড়িত হয়, তাহলে তার পানিশমেন্ট হবে অ্যাট লিস্ট 4 ইয়ার্স, বাট নট এক্সিটিং 12, 4 থেকে 12 বছরের জেল হতে পারে। In addition to that, a fine equivalent twice value of the property involved in the offense or 10 টাকা whichever is greater। এই লাইনটুকু ভালোভাবে বুঝবেন। আমি প্রশ্ন করব, অ্যান্সার দিতে হবে, এখনই প্রশ্ন করবো আবার। কেউ যদি মানি লন্ডারিং এ জড়িত হন ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান না, কোনো ব্যক্তি পর্যায়ে মানি লন্ডারিং জড়িত হলে তার 4 থেকে 12 বছরের জেল হতে পারে। তা 4 বছর হবে না, 6 বছর হবে না, 8 বছর হবে, এটা কোর্ট ডিসাইড করবে। আমি লোয়ার এবং আপার সিলিং বলছি। 4 থেকে 12 বছর পর্যন্ত জেল হতে পারে, 4 থেকে 12 বছর পর্যন্ত জেল হতে পারে। দেন যেই অর্থটা নিয়ে সে মানি লন্ডারিং করেছে তার দ্বিগুণ অথবা 10 লাখ টাকা, যেটা বড় সেই অ্যামাউন্টে তার জরিমানা হবে। তাহলে কেউ একজন মানি লন্ডারিং করেছেন ধরেন 6 লাখ টাকা কেস, তাহলে এটার দ্বিগুণ হচ্ছে 12 লাখ, আর অন্যদিকে বেস দেওয়া আছে 10 লাখ, হুইচ এভার ইজ গ্রেটার, তাহলে ওই 12 লাখ টাকা সে ফাইন দিতে হবে। তাহলে তার জেল হবে 4 থেকে 12 বছরের যে কোনো একটা টেনরে। তার পানিশমেন্ট হবে, তার পানিশমেন্ট হবে 12 লাখ টাকা। আমার প্রশ্ন, কোনো একজন ব্যক্তি কোনো একটা মানি লন্ডারিং স্ক্যামে জড়িত হলেন, তার মানি লন্ডারিং এর অ্যামাউন্ট হচ্ছে 4 লাখ টাকা। প্রশ্ন, যদি সে ভিকটিম হয় তাহলে তার পানিশমেন্টটা হবে কি? দুই ধরনের পানিশমেন্ট হবে, একটা জেল আর একটা জরিমানা। জেলটা হবে, জেলটা হবে কত, আর জরিমানাটা হবে কত? জেলটা হবে 4 থেকে 12 বছরের মধ্যে, আর অর্থদণ্ড হবে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা, ভেরি গুড। কেউ আপনাকে পরীক্ষার হলে পেঁচাবে, আপনাকে বলবে যে ধরেন এটাতে 4.5 লাখ টাকা একটা কেস হলো, কয় বছরের জেল হবে? জেলটা কিন্তু আপনি বলবেন না, জেল বলবেন আপনি 4 থেকে 12। এটা কোর্ট ডিসিশন নিবে, এটা আপনি জানেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যখন জিজ্ঞেস করবে কয় বছরের জেল হবে বলেন তো, আপনি তখন চিন্তা করবেন 4.5 লাখ টাকা, কম বেশি হলে কি জেলের পরিমাণ কম বেশি আছে কিনা। না, এরকম কিন্তু কিছু নাই। সুতরাং এটাতে খুব খেয়াল রাখতে হবে। 4 থেকে 12 প্রথম অ্যান্সার, তৌহিদ ভাই যেটা বলেছেন সেটা। দ্বিতীয়টা অ্যামাউন্ট, সেটাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবেন। করার পরে যদি দেখেন যে এটা 10-এর বেশি তাহলে ওই অ্যামাউন্টটা হবে, যদি 10-এর কম হয় তাহলে 10 লাখ। কারো কোনো সমস্যা আছে, এটা বুঝতে কোনো অসুবিধা আছে? এই এই স্পেসিফিক কেসটা প্রশ্ন করে ভাইভাতে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে। কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? জাকির ভাই, এই যে জেলটা হলো আর হচ্ছে এই যে আমাদের ফাইনটা হলো, দুটোই কি অ্যাপ্লাই হবে? দেখেন, দুইটাই, এটা এটা কোর্টের ডিসিশন নিবে। কোর্ট যদি মনে করে এটা দিবে, মানে একটা দণ্ড দিবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবে, এটা কোর্টের ডিসিশন, এটা কোর্টের ডিসিশন। আর এক্ষেত্রে যদি উনি টাকা দিতে না পারেন? এই যে লেখা আছে, বাট ইফ ফেল টু পে দ্য সেড ফাইন দেন কোর্ট মে অলসো অ্যাড এডিশনাল ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম ইকুইভ্যালেন্ট অফ দ্যাট ফাইন। যদি কোনো কারণে সে তার অ্যামাউন্টটা দিতে না পারে, তাহলে কোর্ট ধরেন কোর্ট ডিসিশন নিল তার 5 বছরের জেল, 8 লাখ টাকা জরিমানা। 8 লাখ টাকা সে দিতে পারে নাই, তো কোর্ট চিন্তা করলো 5 বছরের সাথে আরো 2 বছর জেল অ্যাড করে তার 7 বছরের প্রিজনমেন্ট হতে পারে। এটা কোর্টের ডিসিশন। আপনার বলা হচ্ছে, মানে আপনাকে যদি বলে যে ধরেন 8 লাখ টাকা দিতে পারলো না, কুণ্ডদা যে প্রশ্ন করলো আপনাকে, বললো যে 8 লাখ টাকা দিতে পারলেন না, বলেন এখন আপনাকে জেল কত কত বছর দিয়ে, আপনার জেল কত বছরের হবে? ধরেন আগে 5 বছরের জেল ছিল, 8 লাখ টাকা জরিমানা ছিল, 8 লাখ টাকা জরিমানা দিতে পারে নাই, এবার বলেন আপনার জেল কত বছরের হবে? ইরানের স্যার আসবে। তখন তো আপনি মনে করবেন যে এটার মনে হয় একটা অ্যান্সার দিতে হবে, না আপনাকে আসলে পারপ্লেক্স করা হয়েছে, আপনার আসলে কোনো অ্যান্সার দিবেন না। আপনি বলবেন যে এটা আসলে কোর্ট ডিসিশন নিবে কতটুকু ইমপ্রিজনমেন্ট অ্যাড করবে, কিন্তু এডিশনাল ইমপ্রিজনমেন্ট অ্যাড করবে, এটা হচ্ছে আমার লতে বলা আছে।
ঠিক আছে, কারণ ওই জায়গাটাতে বিশেষ করে এক্সিকিউটিভ লেভেলে তো আপনার ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিসটা দেখার চেষ্টা করবে স্বাভাবিকভাবে। আপনি এভিপি হবেন, আপনাকে তো একদম সোজা 4 থেকে 12 বছরের কথাটা জিজ্ঞেস করবেন, এটাকে কেস হিস্টোরি করেই জিজ্ঞেস করবে। আবার এখানে বলা আছে, ইন এডিশন টু এনি ফাইন অফ প্রিজনমেন্ট দ্য কোর্ট মে পাস অ্যান অর্ডার টু দ্য ফরফিট দ্য প্রপার্টি অফ দ্য কনভিক্টেড পার্সন ইন ফেভার অফ দ্য স্টেট হুইচ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভ ইন অর রিলেটেড উইথ মানি লন্ডারিং অর এনি প্রেডিকেটেড অফেন্স। এখানে আবার এডিশনাল একটা কথা অ্যাড করে দিয়েছে, যদি কোনো সম্পত্তির সাথে জড়িত হয়, ব্যক্তি, সম্পত্তি, টাকা, সম্পত্তির সাথে জড়িত হলে সেই সম্পত্তিটাও চাইলে রাষ্ট্রীয় নামে কোর্ট নামে নাম পরিবর্তন করে দিয়ে দিতে পারে, এটারও অব্লিগেশনস আছে। তাহলে 3 ধরনের অব্লিগেশনস আছে, জেল, জরিমানা, এবং তার যে ফিজিক্যাল ইমুভেবল অ্যাসেট সেটাও ফরফিটিং হওয়ার সম্ভাবনা থাকে। এনটিটি যদি কোনো জরিমানার সাথে জড়িত হয়, এনটিটি কোনো একটা প্রতিষ্ঠান, এন এনটিটি হুইচ কমিটস অ্যান অফেন্স আন্ডার দিস সেকশন শ্যাল বি পানিশড অ্যাজ পার সেকশন 27 with a fine of not less than twice of the value of the property or টাকা 20 লাখ। এখানে বলা হচ্ছে যেই ভ্যালু, কারণ এনটিটি যখন, তখন আসলে ব্যক্তিকে পাওয়া যায় না, এটা প্রতিষ্ঠানের নামে হয়, যেটুকু মানি লন্ডারিং এর অ্যামাউন্ট তার, অথবা 20 লাখ টাকা, তার দ্বিগুণ অথবা 20 লাখ টাকা, যেটা বেশি সেই অ্যামাউন্টটা। কোনো একটা এন্টিটির মানি লন্ডারিং স্ক্যাম হলো 9 লাখ, তাহলে এটাকে দ্বিগুণ করলে 18 লাখ হবে, এখানে বলা আছে 20 লাখ, তাহলে 20 লাখ টাকা তার ফাইন হবে। কোনো একটা ইনস্টিটিউশনের ফাইন হলো 12 লাখ, মানে মানি লন্ডারিং স্ক্যাম হলো 12 লাখ, এটাকে দ্বিগুণ করলে 24 লাখ, আর আমরা জানি বেজ মার্ক হচ্ছে এখানে 20 লাখ, তাহলে সে 24 লাখ টাকা ফাইন। বলা আছে হুইচ এভার ইজ গ্রেটার অ্যান্ড ইন এডিশন টু দ্য রেজিস্ট্রেশন অফ দ্য সেইড এন্টিটি শ্যাল বি লাইবল টু বি ক্যান্সেল, তাদের লাইসেন্সটাও ক্যান্সেল হইতে পারে, এটাও একটা এডিশনাল অপশন আছে। বাট ইফ ফেল টু পে দ্য সেইড ফাইন দেন কোর্ট মে ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম ইকুইভ্যালেন্ট অফ দ্য ফাইন অফ দ্য প্রোপাইটার, চেয়ারম্যান, ডিরেক্টর অর এনি আদার নেম মেনশনড অফ দ্য এন্টিটি। বলা হচ্ছে যদি কোনো কারণে কোনো একটা কোম্পানি এই টাকা বা এটা ঠিকঠাক ভাবে দান না দিতে পারে, তাহলে এই কোম্পানির সাথে জড়িত প্রোপাইটার, চেয়ারম্যান, ডিরেক্টর অথবা অন্য কোনো এন্টিটিকে চাইলে পার্সোনাল প্রিজনমেন্টও কোর্ট দিতে পারে। এই দুইটা মেইন পরের গুলি আপনারা পড়বেন। এখানে বলা আছে এসটিআর না করলে জরিমানা হবে 50,000, 5 বছরের জেল। এখানে বলা আছে যদি ফ্রিজিং অর্ডার ভায়োলেশন করেন জরিমানা কি। এখানে বলা আছে ফলস ইনফরমেশন প্রোভাইড করলে জরিমানা কি। আপনি কোনো একটা কাস্টমার ইনফরমেশন প্রোভাইড করলে জরিমানা কি। কোনো একটা ইনভেস্টিগেশন অথরিটির কার্যক্রমে সহযোগিতা না করলে জরিমানা কি। রিপোর্ট যদি প্রপার হইতে সাবমিট করতে না পারেন তাহলে জরিমানা কি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্রপার ওয়েতে রিপোর্ট সাবমিট করতে পারলে জরিমানা কি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাধারণত কোনো ফলস ইনফরমেশন প্রোভাইড করলে জরিমানা কি। এগুলি সব আপনাদের পর, আপনারা নিজেরা পড়ে নেবেন, আপডেটেড হতে হবে। পরের কোটেশনে যাব আমরা, পানিশমেন্টটা কমপ্লিট করলাম আমরা। প্রেডিকেটেড অফেন্স, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের 2 নম্বর সেকশনে বলা আছে, এটা খুব আপডেটেড হতে হবে আমাদের। আগে 28টা প্রেডিকেটেড অফেন্স বলা হচ্ছে। প্রেডিকেটেড অফেন্স হচ্ছে যে যে অপরাধগুলিকে কোনো ব্যক্তি অপরাধ করলে, কোনো ব্যক্তি যে অপরাধ করলে সে মানি লন্ডারিং আইনে দণ্ডায়মান হবে, অথবা তার অ্যাক্টিভিটিসটা মানি লন্ডারিং হিসেবে ট্রিট হবে, সেই অপরাধগুলিকে প্রেডিকেটেড অফেন্স বলে। এখন পর্যন্ত টোটাল 29টা প্রেডিকেটেড অফেন্স আছে। এখানে অনেকগুলি প্রেডিকেটেড অফেন্স আছে, একটা এমসিকিউ আসতে পারে এখান থেকে, যে কোনো 4টা প্রেডিকেটেড অফেন্সের নাম বলে দিতে পারে, নিচের কোনটি প্রেডিকেটেড অফেন্স না। এই নামগুলির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নাম আছে ড্ররি। হ্যাঁ, এটা কিন্তু খুব মনে রাখেন, যৌতুকও কিন্তু প্রেডিকেটেড অফেন্স। এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, অন্যগুলি মোটামুটি আপনার সাথে যাবে বা আপনি পারবেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে 28 এবং 29 নম্বর নিয়ে। আগে 2023 সালের আগে 28টা প্রেডিকেটেড অফেন্স ছিল, 2023 সালের পরে 29টা প্রেডিকেটেড অফেন্স হয়েছে। এটা হচ্ছে আপনার আপডেট হওয়ার কোয়েশ্চেন বা আপডেট হওয়ার ইস্যু। 28 নম্বর প্রেডিকেটেড, 27 ছিল ফেয়ার, 27 পর্যন্ত হচ্ছে নর্মাল প্রেডিকেটেড অফেন্স, এটা অ্যাক্টিভিটিস, স্পেশাল অ্যাক্টিভিটিস। 28 নম্বরে বলা হয়েছে যদি কোনো কারণে, অফেন্স দ্যাট আর সাবজেক্ট টু বি ট্রিটেড ইন দ্য সাইবার ট্রাইব্যুনাল এস্টাবলিশড আন্ডার সেকশন 28 অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটাকে বলা হয় 28। 29 হচ্ছে পর্নোগ্রাফি। এই দুইটা অ্যাক্ট অ্যাড করেছে কিভাবে, উইথ দ্য এম্পাওয়ারমেন্ট অফ সেকশন 2 মানি লন্ডারিং প্রিভেন্টিং অ্যাক্ট, দিস টু অফেন্স হ্যাভ বিন অ্যাজ প্রেডিকেটেড অফেন্স অফ মানি লন্ডারিং থ্রু এ গ্যাজেট নোটিফিকেশন। এটা হচ্ছে 2023 সালে একটা এসআরও
সাবমিটের মাধ্যমে এটাকে প্রেডিকেটেড অফেন্স হিসেবে ট্রিট করা হয়েছে। আপনাদের এই প্রেডিকেটেড অফেন্স, এই দুইটা প্রেডিকেটেড অফেন্সের পাশাপাশি আমি একটা সুন্দর করে দিয়েছি, যেটা এই প্রত্যেকটা প্রেডিকেটেড অফেন্স কোন অথরিটি আসলে দেখভাল করবে সেটাও এখানে দেওয়া আছে। যদি আপনাদের পরীক্ষা আসার জন্য এটা ইম্পর্টেন্ট না, বাট আপনাদের কিউরিসিটিটা রিসলভ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 29টা প্রেডিকেটেড অফেন্স মনে রাখাটা খুব জরুরি। নতুন করে দুইটা প্রেডিকেটেড অফেন্স আসছে, সেটা হচ্ছে 28 এবং 29। তবে আগে 28 নম্বর প্রেডিকেটেড অফেন্সটা এভাবে ছিল না। আগে 28 নম্বর প্রেডিকেটেড অফেন্সটা মানে বলা ছিল যে গভর্নমেন্ট চাইলে যে কোনো অফেন্সকে প্রেডিকেটেড অফেন্স হিসেবে অফেন্স আকারে ট্রিট করতে পারবে, এরকম একটা যদি গভর্নমেন্ট প্রজ্ঞাপন জারি করে। বাট এটা আসলে মানে পুরো স্ক্যামটাকে নিয়ে আসে, সেজন্য ওইটাকে রিমুভ করা হয়েছে। সেই জায়গায় এখন 29টা প্রেডিকেটেড অফেন্সই স্পেসিফাইড করা হয়েছে। দ্যাটস অল অ্যাবাউট প্রেডিকেটেড অফেন্স। তাহলে প্রেডিকেটেড অফেন্স হচ্ছে কয়টা? 28 এবং 29 নাম্বারটা নতুন করে সংযোজন হয়েছে। 28 নাম্বারটা আগের পরিবর্তিত হয়ে নতুন এটা হয়েছে। এই 29টা থেকে যে কোনো একটা এমসিকিউ পরীক্ষা আসতে পারে। প্রেডিকেটেড অফেন্স মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের কোন সেকশনে বলা আছে, এতটুকু পড়লে প্রেডিকেটেড অফেন্সটা হয়ে যাবে। কোন অথরিটি ডিল করে এটা একদমই পড়ার দরকার নেই, জাস্ট আমি শেফের জন্য বা আপনাদের একটু দেখানোর জন্য দিয়েছি এটা। রিপোর্টিং অর্গানাইজেশন সাধারণত সাধারণত মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী বিএফআই কে বা সেন্ট্রাল ব্যাংকে সাধারণত 17টা এন্টিটি রিপোর্ট প্রদান করতে হয়। এই 17টা এন্টিটিকে বলা হয় রিপোর্টিং অর্গানাইজেশন। এখন বলবেন যে ভাই 17টা এন্টিটি মুখস্থ করতে হবে? না, 17টা এন্টিটি মুখস্থ করার দরকার নাই। আপনি একবার গো থ্রু করবেন, 5-6টা এন্টিটির নাম মনে রাখলেই হবে। তবে 17টা এন্টিটি রিপোর্ট করে এই ওয়ার্ডটা মনে রাখতে হবে এমসিকিউ। 17টা এন্টিটি কে কে? 17টা এন্টিটি হচ্ছে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানি, মানি এক্সচেঞ্জার, স্টক ডিলার, সিকিউরিটি কাস্টোডিয়ান, অ্যাসেট ম্যানেজার, নন প্রফিট অর্গানাইজেশন, রিয়েল এস্টেট ডেভেলপার, ডিলার ইন প্রিসিয়াস মেটাল, ট্রাস্ট অ্যান্ড কোম্পানি সার্ভিস প্রোভাইডার, লয়ার, নোটারি অথরিটি, লিগ্যাল প্রফেশনাল, অ্যাকাউন্টেন্ট। এরা সাধারণত এই রিপোর্টিং অর্গানাইজেশন হিসেবে কাজ করে, অর্থাৎ বিএফআই তে এরা রিপোর্ট সাবমিট করতে হয়। রিপোর্টিং অর্গানাইজেশন ইজ কমপ্লিট। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ভেরি ইম্পর্টেন্ট টোন, এবং এটা শর্ট নোটও আসতে পারে এটা, মানে যদি আপনাদের রিটেন কোয়েশ্চেন হয়। বাংলাদেশ ইন্টেলিজেন্স বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কিভাবে গঠিত হয়েছিল, কত সালে কিভাবে গঠিত ছিল সেটার ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে। Established under the provision of Money Laundering Prevention Act 2002 as a Money Laundering Department in June 2002। প্রথমে বিএফআই এর নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট। 2002 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, খুব ইম্পর্টেন্ট এটুকু। and remained renamed as BFIO in 2012। প্রশ্ন আসে বিএফআই এর পূর্বের নাম কি, তখন বলে কি এমসিকিউ তো আমি জীবনেও পড়িনি। ঠিক আছে, এএমএল এর কিন্তু এই লিস্টের বাইরে কোনো এমসিকিউ নাই, এটা পড়লেই আপনাদের সব এমসিকিউ কভার হবে প্লিজ। তাহলে 2002 সালে মানি বিএফআই এর নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট, আর এটা পরে নাম হয়েছে বিএফআইইউ। এটার রেসপন্সিবিলিটি কি? 4-5টা 3-4টা লাইন লিখেছে। জিজ্ঞেস করে পারি না, বাংলাদেশ ব্যাংক অডিট এসে জিজ্ঞেস করে পারে না, সেন্ট্রাল ব্যাংক মানে আমাদের হেড অফিস থেকে অডিট আসে পারে না, এমডি স্যার ভাইভাতে জিজ্ঞেস করে পারে না। সত্যি কথা, সত্যি কথা বলতে পারি না। একটু পরে যাবো যে বেমেল কোর রেসপন্সিবিলিটি কি বলতে পারি না। তাহলে ইট ইজ রেসপন্সিবল ফর, মানে বিএফআইও কিসের জন্য রেসপন্সিবল? ফর অ্যানালাইসিং সাসপিশিয়াস ট্রানজেকশন অ্যাক্টিভিটি রিপোর্টে এসটিআর এসএআর এগুলি অ্যানালাইসিস করে, সিটিআর অ্যানালাইসিস করে, ইনফরমেশন রিলেটেড টু মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং। তারপরে হচ্ছে পিএফ, proliferation of finance received from reporting organization and other source। বিভিন্ন সোর্স থেকে তারা ডেটা কালেকশন করে, এবং এই ডেটা দিয়ে তারা মানি লন্ডারিং, এমএল অর্থাৎ মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং, প্রলিফারেশন ফাইন্যান্সিংটা আমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে। প্রলিফারেশন ফাইন্যান্সিং এইটার মানে হচ্ছে, মানে এই যে এই ওয়ার্ডটার মানে যেটা পিএফ,
প্রলিফারেশন মানে হচ্ছে বৃদ্ধি করা, বর্ধিত করা। ফাইন্যান্সিং মানে অবৈধ অবৈধ ইনকাম দিয়ে কোনো একটা অ্যাক্টিভিটিসকে মানে বর্ধিত করা। এটা সাধারণত মানে ধরেন আম, অস্ত্র, তারপরে বোমা, এই টাইপের অ্যাক্টিভিটিস গুলিকে আসলে প্রলিফারেশনের সাথে অ্যাড করানো হয়। তাহলে মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং, প্রলিফারেশন ফাইন্যান্সিং মানে অন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলির সাথে আসলে বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ধরনের এডিশনাল ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত হয়। মানে আমরা যেটা ধরেন এই যে ইরান ইরাকের মধ্যে যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, এই অ্যাক্টিভিটিস গুলি যেখানে আমরা দেখি, সেই অ্যাক্টিভিটিস গুলির সাথে মূলত এই কাজগুলি জড়িত থাকে। তো এই তিনটা অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে সাধারণত এই তিনটা অ্যাক্টিভিটিস এর রিপোর্ট নেওয়া, এই তিনটা অ্যাক্টিভিটিস কে অ্যানালাইসিস করা, সে অনুযায়ী রিপোর্ট প্রদান করা, তার অধীনে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি আছে তাদেরকে তাদেরকে অ্যাডভাইস করা, এই অ্যাক্টিভিটিস গুলি সাধারণত বিএফআইইউ করে। দ্য পাওয়ার অফ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ওদের একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্রপার ওয়েতে যদি ডেটা না দেয়, ইফ এনি রিপোর্টিং এজেন্সি ফেল টু কমপ্লাই উইথ দ্য ডিরেকশন ফ্রম বাংলাদেশ ব্যাংক, তারা তাদের 25 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট লাইন। যদি বিএফআইও কোনো অ্যাক্টিভিটিতে, ইফ এনি রিপোর্টিং এজেন্সি ফেল টু কমপ্লাই উইথ দ্য ডিরেকশন ইস্যুড বাই বাংলাদেশ ব্যাংক আন্ডার দিস সেকশন or knowingly provides any wrong or false information or statement, the said reporting agency shall be liable to pay a fine demanding and directed by Bangladesh Bank not exceeding 25 lakhs. And Bangladesh Bank may suspend the registration or license, সেই ব্রাঞ্চ বা এজেন্ট বা স্পেসিফিক অথরিটি লাইসেন্সও ক্যান্সেল করে দিতে পারে। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এফএটিএফ, খুব ইম্পর্টেন্ট। এফএটিএফ হচ্ছে সাধারণত জি7, আপনারা জানেন যে ওয়ার্ল্ড রেকগনাইজ 7টা কান্ট্রি মিলে জি7 গঠিত হয়। সেই জি7 এর প্রথম একটা মিটিং হয় 1989 সালে। তার পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড মানি লন্ডারিংটাকে প্রতিরোধ করার জন্য যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ শুরু করে, সেটাকে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বলা হয়। এদের উদ্দেশ্য হচ্ছে মূলত পাঁচটা। এটা হচ্ছে স্প্রেডিং দ্য এএমএল মেসেজ ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড এর তারা এএমএল এর পজিটিভ মেসেজটা থ্রো করে। মনিটরিং ইমপ্লিমেন্টেশন অফ এফএটিএফ রিকমেন্ডেশন, এফএটিএফ তাদের অ্যাক্টিভিটিস এর জন্য 40টা রিকমেন্ডেশন দিয়েছে, 40টা রিকমেন্ডেশন দিয়েছে। এই 40টা রিকমেন্ডেশনের কথা সবাইকে তারা বলার চেষ্টা করে, সবাইকে বলার চেষ্টা করে 40টা রিকমেন্ডেশনের কথা। তারপরে টেকনিক্যাল কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট, যদি কোনো দেশ কোনো অর্গানাইজেশনের কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট দরকার হয় সেটা করে। ইফেক্টিভ অ্যাসেসমেন্ট, কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট করে সেটাকে ইফেক্টিভনেস যাচাই করে, রিভিউ করে, এবং সেখানে কাউন্টার মেজার, কোনো কারণে এই দেশে বা এই কান্ট্রিতে কোন ধরনের মেজার নেওয়া দরকার সেই অ্যানালাইসিসটা করে। এরা গ্লোবালি সার্ভিলেন্স মানি লন্ডারিং এর বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল অর্গানাইজেশন। এবং এই এফএটিএফ 40 রিকমেন্ডেশন, যেটা এফএটিএফ যে 40টা রিকমেন্ডেশন দিয়েছে, এইটা ওয়ার্ল্ডের সকল কান্ট্রি অলমোস্ট মেনে চলে, এবং এটা দিয়ে একটা রেটিং হয়। আমরা দেখবো একটু পরে এই রেটিংটা যেই কান্ট্রির ভালো ভালো ওয়ার্ল্ড ওয়াইড, সেই কান্ট্রি বিজনেস বলেন, পলিটিক্যাল এক্সপোজার বলেন, ইকোনমিক্যাল এক্সপোজার বলেন, সোশ্যাল এক্সপোজার বলেন, সকল কিছুতে সবচেয়ে বেশি বেনিফিট। মানে সে অ্যাজ এ কমপ্লায়েন্স কান্ট্রি হিসেবে ট্রিট হয়। আমাদের দেশে যেমন ক্যামেলস রেটিং আছে, ক্যামেলস রেটিং এর মাধ্যমে যে ব্যাংকের রেটিংটা ভালো, সেই ব্যাংক সরকারি বা বেসরকারি অথরিটিগুলি সেখানে ডিপোজিট রাখার চেষ্টা করে, চিন্তা করে যে এই ব্যাংকটা ভালো কমপ্লায়েন্স। তেমনি কান্ট্রি ওয়াইজও এফএটিএফ এর 40 রিকমেন্ডেশনের উপরে একটা লিস্ট হয়, যে লিস্টের মাধ্যমে আপনি ভালো কান্ট্রি হলে আপনি ভালো রেটিং পাবেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রির সাথে বিজনেস বলেন, ইকোনমিক বেনিফিটস আপনি পাবেন। এবিপির এক্সামের জন্য এই নিচের অংশটুকু জড়িত, যারা জুনিয়র লেভেলের এক্সাম তাদের জন্য এটা জড়িত না। বাট আপনি যদি মনে করেন একটু ফার্দার নলেজ গেইন করার জন্য, এটা ক্যাম্পসের সাথে জড়িত, যদি মনে করেন একটু নলেজ নেওয়া দরকার, আপনি নিতে পারেন। এফএটিএফ 40 রিকমেন্ডেশন, যে 40টা রিকমেন্ডেশন দিয়েছে, সেগুলির মধ্যে তারা আসলে কোন কোন জিনিসকে অ্যাড করেছে, এই জিনিসগুলিকে এখানে আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে। মিনওয়াইল এই 40টা রিকমেন্ডেশনকে আমরা অ্যালাইন করি, কিন্তু আমাদের মাস্টার সার্কুলার বলেন, বিএফআই যে বিভিন্ন সময় টাইম টু টাইম সার্কুলার দেয়, সেগুলি কিন্তু এখান থেকে আসছে। একটা দুইটা পয়েন্ট আপনাকে যদি 40টা রিকমেন্ডেশনের মধ্যে কয়েকটা রিকমেন্ডেশন বলতে বলেন, রিস্ক বেইজ অ্যাপ্রোচ, ওই যে মনে আছে অ্যাকাউন্ট ওপেনিং এর সময় আমরা যাদের রিস্ক হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত, তারা হচ্ছে লোয়ার রিস্কে, যাদের যাদের রিস্ক হচ্ছে 15 বা তার অ্যাবভ,
তারা হচ্ছে হাই রিস্কি কাস্টমার। আমরা একটা কোটেশন পড়েছিলাম, এটা মনে আছে কিনা, আমরা আমাদের 3rd নম্বর ক্লাসে এটা পড়েছিলাম। তারপরে হচ্ছে টেররিস্ট ফাইন্যান্সিং কি, তারপরে হচ্ছে কাস্টমার ডিউ ডিলিজেন্স, সিডিডিটা এই এফএটিএফ 40 রিকমেন্ডেশন থেকে আসছে। পেপসটা এখান থেকে আসছে, করসপন্ডেন্ট ব্যাংকিংটা এখান থেকে আসছে, ওয়ার ট্রান্সফার সাসপিশিয়াস ট্রানজেকশন রিপোর্টটা এখান থেকে আসছে। আপনাকে যদি জিজ্ঞেস করে এফএটিএফ 40 রিকমেন্ডেশনের আমরা ফলো করার চেষ্টা করছি কিনা, আপনার অ্যান্সার হবে আমরা এফএটিএফ 40 রিকমেন্ডেশনের 40টা রিকমেন্ডেশন এখন প্রপার ওয়েতে ফলো করতে পারছি না। বাট আমরা আসলে সেগুলিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। কিভাবে? যেমন স্যার আমাদের সিডিডি ইমপ্লিমেন্টেশন করা, তারপরে সিটিআর এসটিআর এসটিআর রিপোর্ট করা, তারপরে রিস্ক বেস অ্যাপ্রোচে অ্যাকাউন্ট ওপেন করা, এগুলি সব আমরা আসলে এফএটিএফ রিকমেন্ডেশন থেকে নিয়ে আসছি। এগুলি একটু হাই এক্সটেন্ডেড পার্সন যারা আছে বা এবিপি লেভেলে পড়ার জন্য ইম্পর্টেন্ট। এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ মানি লন্ডারিং, এপিজি। এপিজি হচ্ছে এশিয়ান রিজিয়নের একটা মানি লন্ডারিং অথরিটি, যারা 1997 সালে স্টার্ট করে। এইটার ফাউন্ডিং মেম্বার ছিল 13। বাংলাদেশ এপিজির মেম্বার হয়েছে, বাংলাদেশ এখন এপিজি মেম্বার। একবন্ড গ্রুপ, একবন্ড গ্রুপ হচ্ছে আরেকটা গ্রুপ, বিভিন্ন দেশের বিএফআই মানে এফআই গুলি নিয়ে, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গুলি একত্রিত করে এই একবন্ড গ্রুপ গঠিত। বাংলাদেশ 2013 সালে একবন্ড গ্রুপের মেম্বার হয়েছে। এটার বর্তমান মেম্বার হচ্ছে 168, তার মানে অনেক বড় অর্গানাইজেশন এটা। এগুলি জাস্ট আপনাদের একটু ধারণা রাখা, মানে আপনাদের 360 ডিগ্রি ধারণা নেওয়ার জন্য এটা আলোচনা। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি, এনসিসি। এনসিসি একটা কমিটি আছে বাংলাদেশের, আমাদের দেশের। এটা পুরো দেশের মানি লন্ডারিং এর টোটাল অ্যাক্টিভিটিস নিয়ে ফাইনাল ডিসিশন মেক করে অন বিহাফ অফ গভর্নমেন্ট। মানে যেটা আমরা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার পাই, যেটা মিনিস্ট্রি অফ কমার্সের সার্কুলার পাই, সেই ডিসিশনগুলি আসলে এই ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি থেকে মূলত আসে। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটির মেম্বার হচ্ছে, দেখেন কারা, একদম সব কান্ট্রির সকল বড় মাপের যারা সিনিয়র পর্যায়ে আছেন তারা এটার মেম্বার হন। এটা মুখস্থ করার দরকার নেই। আমার শুধু প্রশ্ন হচ্ছে, ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি বলতে একটা কমিটি আছে, যে কমিটি কোন একটা কান্ট্রির পলিসি ফর্মুলেশন এর ক্ষেত্রে সুপ্রিম পাওয়ার হোল্ড করে। সেন্ট্রাল অ্যান্ড ডিভিশনাল টাস্ক ফোর্স অফ এএমএল অ্যান্ড সিএফটি, আরেকটা অথরিটি আছে যেটাকে বলে সেন্ট্রাল অ্যান্ড ডিভিশনাল টাস্ক ফোর্স অফ এএমএল আর সিএফটি। মানে এইটার উপর, এদের ডিসিশনের উপর বেস করে সারা দেশের বিভিন্ন ডিভিশন ওয়াইজ, ডিভিশন এবং সেন্ট্রাল ওয়াইজ মানি লন্ডারিং অ্যাক্টিভিটিসটাকে মনিটর করার কাজ করার জন্য যে অথরিটি আছে সেটাকে বলে সেন্ট্রাল অ্যান্ড ডিভিশনাল টাস্ক ফোর্স। এইখানে কারা কারা থাকে, এখানে অনেক লম্বা লিস্ট, কিন্তু এত লম্বা লিস্ট আমার মনে রাখার দরকার নেই। আমি শুধু মনে রাখবো কারা এখানে কাজ করে, বা এটা আসলে নাম কি। সেন্ট্রাল অ্যান্ড ডিভিশনাল টাস্ক ফোর্স বলতে একটা এডিশনাল কমিটি আছে, যেমন নাকি ছিল ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি। এগুলি নাম মনে রাখার কোনোটার দরকার নাই, এগুলি নাম মনে রাখার কোনোটার দরকার নেই, শুধুমাত্র অ্যাসোসিয়েশনের নামটা মনে রাখবেন বা অথরিটির নামটা মনে রাখবেন। এবার আমরা যাব ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং। মানি লন্ডারিং ক্রেডিটের মাধ্যমে কিভাবে হয়? ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং, ক্রেডিটের সাথে জড়িত মানি লন্ডারিং, অর্থাৎ আমরা শুধু ট্রেড বেস মানি লন্ডারিংটা পড়ে আসি সব সময়। ক্রেডিট বেস মানি লন্ডারিং যে একটা মানি লন্ডারিং আছে, সেটা এখানে আমি লেখার চেষ্টা করেছি। এটা নতুন টপিকস, পরীক্ষায় মাঝে মাঝে আসে। হোয়াট ইজ ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং? অর্থাৎ ক্রেডিটের সাথে যে অ্যাক্টিভিটিস গুলি জড়িত, সেই অ্যাক্টিভিটিস গুলির মাধ্যমে যদি মানি লন্ডারিং করে, তাহলে সেটাকে আমরা বলবো ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং। ক্রেডিটের সাথে জড়িত হতে পারে কিভাবে, দেখেন লেখা আছে, দ্য কমন টেকনিক্স হুইচ আর ইউজড ইন ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং প্রসেস আর অফশোর কর্পোরেশন, ফ্রন্ট কোম্পানিজ, শেল কোম্পানিজ, প্যান্টম মর্টগেজ, ফান্ড ডাইভার্সিফিকেশন, ওভার ভ্যালুয়েশন অফ প্রাইমারি সিকিউরিটিজ, ওভার ভ্যালুয়েশন অফ কোলাটেরাল সিকিউরিটিজ, ইত্যাদি ইত্যাদি। ডকুমেন্টেশন ফলস করলো, যে জমিটার মর্টগেজ রেখেছে সেটার দাম বাড়িয়ে দিল, অথবা যে জমিটা মর্টগেজ কমেছে সেটার দাম কমিয়ে দিল। প্যান্টম মর্টগেজটা আমি একটু পরে পড়বো, প্যান্টমটা একটু পরে ওয়ার্ডটা পড়বো, শেল কোম্পানিটা আমরা একটু পরে দিই। তাহলে ক্রেডিট রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলি আছে সেগুলির মধ্যে কোনো ফলসিফিকেশনকে অ্যাড করে যদি আমি মানি লন্ডারিং করি, তাহলে সেটাকে ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং বলা হয়। এটাকে প্রতিরোধ করার জন্য আমরা কিছু টেকনিকের কথা বলা হয়েছে এখানে, আপনারা নিজেরা পড়লেই পারবেন। মর্গেজ নেওয়ার সময় ভেরিফাই করা, ঠিকঠাক ভাবে ভ্যালুয়েশন করা, ডকুমেন্টেশন ঠিকঠাক করে করা, তারপরে যখন তার দলিল আপনার নামের মর্গেজ রেজিস্ট্রি করেন তখন সেটা ঠিক আছে কিনা যাচাই বাছাই করা, এগুলি নিয়ে আমরা এখানে ট্যাকটিক্সের কথা বলা হচ্ছে। ট্রেড বেস মানি লন্ডারিং, ট্রেড বেস মানি লন্ডারিংটা হচ্ছে ট্রেডের মাধ্যমে যে মানি লন্ডারিংটা হয় সেটাকে ট্রেড বেস মানি লন্ডারিং হয় বলা হয়। ট্রেড বেস মানি লন্ডারিং বিভিন্ন ওয়েতে হতে পারে, এখানে আমি কয়েকটা স্যাম্পলের কথা বলেছি। ওভার এন্ড আন্ডার ইনভয়েসিং, মাল্টিপল ইনভয়েসিং,
তারপরে হচ্ছে ওভার অ্যান্ড আন্ডার শিপমেন্ট, ফলসলি ডেসক্রাইব গুডস এন্ড সার্ভিস, প্যান্টাম শিপমেন্ট, এটা প্যান্টাম শিপমেন্ট এখানে আমরা পড়বো। এই 5-6 রকমের, আর এটা ইট ইজ নট লিমিট টু, আরো অনেক ধরনের ওয়ে আছে মানি লন্ডারিং এর জন্য, ট্রেড বেস মানি লন্ডারিং এর জন্য। এখানে জাস্ট আমি 5-6টা নাম দিয়েছি। আপনি পরীক্ষা যদি আসে ট্রেড বেস মানি লন্ডারিং কিসের কোন কোন মাধ্যমে হয়, আপনি 5-6টা নাম লিখলে মোটামুটি হয়ে যাবে। একটা জিনিস যারা নতুন বা অনেকের হয়তো এই জায়গাটাতে, ট্রেড বেস মানি লন্ডারিং এর সবচেয়ে বড় এলিমেন্টস হচ্ছে আন্ডার ইনভয়েসিং করা এবং ওভার ইনভয়েসিং। আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং। হোয়াট ইজ আন্ডার ইনভয়েসিং, হোয়াট ইজ ওভার ইনভয়েসিং? যারা আমাদের ট্রেডে ক্লাস করেছেন আর ইম্পোর্টার এবং এক্সপোর্টার বুঝেন, আমি বাংলাদেশ থেকে বাহিরে কোনো প্রোডাক্ট সেল করলে আমাকে বলা হয় ইম্পোর্টার। আর বাহিরের কেউ যদি আমাকে কোনো মানে সরি, আমি যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করি তাহলে আমাকে বলবো এক্সপোর্টার। আমি যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি তাহলে আমাকে বলবো ইম্পোর্টার। আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংটা সাধারণত ইম্পোর্ট এবং এক্সপোর্টের সাথে জড়িত থাকে। কিভাবে? আমি একটা কেস স্টাডি দিয়ে জিনিসটা আলোচনা করব। যদি কারো প্রবলেম থাকে, লেট মি লেট মি নো, আমাকে জানাবে। যদি কারো কোনো সমস্যা থাকে এটাতে আমি প্রশ্ন করব আবার। প্রথমে আমি একটা কেস বলার চেষ্টা করছি। মিস্টার ই ইজ অ্যান ইম্পোর্টার অফ কেমিক্যাল আইটেমস। মিস্টার ই হচ্ছে একজন ইম্পোর্টার, কেমিক্যাল ইম্পোর্ট করেন, ধরেন চায়না থেকে বললাম। হি রিসিভড অ্যান ইনভয়েস 100 কেজি কেমিক্যাল ইউএসডি 15 পার কেজি ফ্রম ইন্ডিয়ান এক্সপোর্টার জি। এক্সপোর্টার হচ্ছে জি, মানে এই যে আমাদের ই নামক যে ব্যক্তি, সে ইন্ডিয়া থেকে কেমিক্যাল ইম্পোর্ট করে। তাহলে এক্সপোর্টার কোথায় আছে? ইন্ডিয়ায় আছে। তারা দুইজন মিলে একটা সেলস কন্ট্রাক্ট আইডেন্টিফাই করলো, যেখানে লেখা আছে যে 100 কেজি কেমিক্যাল আনবে, প্রতি কেজি কেমিক্যালের দাম হচ্ছে 15 টাকা। তাহলে পুরো প্রোডাক্টের দাম হচ্ছে 1500 টাকা। তাহলে হিসাব অনুযায়ী যদি স্বাভাবিকভাবে আসে, তাহলে এক্সপোর্টার যে ইন্ডিয়া থেকে কেমিক্যাল বাংলাদেশে পাঠাবে, ইম্পোর্টার বাংলাদেশ থেকে $1500 তাকে পাঠিয়ে দিবে। সিম্পল কেস। এটা হচ্ছে নর্মাল কেস। এবার আমি এখানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিসটাকে অ্যাড করব। থ্রো দ্য রেগুলার প্রাইস অফ দ্য আইটেম ইজ ইউএসডি এত কেজি। ধরেন রেগুলার এই প্রোডাক্টের প্রাইস ছিল, প্রতি কেজি কেমিক্যালের প্রাইস ছিল 12 টাকা। মানে হিসাব অনুযায়ী যদি আমি জেনুইন ওয়েতে যেতাম, তাহলে এই 100 কেজি কেমিক্যালের দাম হওয়ার কথা ছিল 1200 টাকা। কিন্তু আমরা এখন ইনভয়েসটা ইস্যু করেছি 1500 টাকা। জেনুইন প্রাইস হচ্ছে 12 টাকা। আমি প্রাইস ডিটারমাইন করেছি, দেখিয়েছি আমার সেলস কন্ট্রাক্টে 15 টাকা, তার মানে প্রাইসটা বেশি দেখিয়েছি। প্রাইস যখন বেশি দেখানো, তার মানে এটাকে বলা হয় ওভার ইনভয়েসিং। প্রথম আমি ওভার ইনভয়েসিংটা বুঝলাম। বাট এটার মধ্যে মানি লন্ডারিং মেকানিজমটা কিভাবে থাকে? জেনুইন প্রাইস তো 12 টাকা, আমিও জানি, ইন্ডিয়ান ওই এক্সপোর্টারও জানে জেনুইন প্রাইস 12 টাকা। তাহলে আমরা কি করলাম, 12 টাকার প্রোডাক্টের দাম আমরা 15 টাকা করে 1500 টাকা কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করলাম, সবকিছু রেডি করলাম। রেডি করে সে আমাকে গুডস পাঠালো, আমি তাকে 1500 টাকা দিয়ে দিলাম, $1500 দিয়ে দিলাম 1200 ডলারের জায়গায়। 1500 ডলার দেওয়ার সময় এবার আমি জি কে বললাম, আমি কিন্তু জানি এটার দাম 1200 ডলার, বাট আমি তোমাকে 1500 ডলার আমার দেশ থেকে পাঠিয়ে দিচ্ছি। তুমি এই 1500 ডলারের মধ্যে 100 ডলার তুমি তোমার কমিশন নিবা, বাকি যে 200 ডলার আমি তোমাকে বেশি পাঠিয়েছি, এইটা ইন্ডিয়ায় আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে তুমি জমা দিয়ে দিবা। অথবা ইন্ডিয়া আমার চাচাতো ভাই আছে, তার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবা। অথবা ইন্ডিয়া আমার খালাতো ভাই আছে, তার অ্যাকাউন্টে জমা দিবা। তাহলে কি হলো, আপনার এখান থেকে বাংলাদেশ থেকে 200-300 ডলার এডিশনালি চলে গেল ফেয়ার ওয়েতে, যে ইম্পোর্টের এগেনস্টে। আসলে এটা ইম্পোর্টের এগেনস্টে যায় না, এটা ফেক একটা অ্যামাউন্ট আপনার বাংলাদেশ থেকে পাচার হলো। ইনপুটের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় ওভার ইনভয়েসিং হয়, এবং এই মেকানিজমটাকে বলা হয় ওভার ইনভয়েসিং। ওভার ইনভয়েসিং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পোর্টের ক্ষেত্রে হয়, তবে এক্সপোর্টের ক্ষেত্রে হতে পারে। আমরা ওইদিকে না যাই, আমরা যেহেতু সিম্পলি বোঝার চেষ্টা করছি। সো প্রশ্ন হচ্ছে, এক ইম্পোর্টের সাথে ওভার ইনভয়েসিং জড়িত। ওভার ইনভয়েসিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন রিপিট করার দরকার আছে কিনা? নাই। যদি ওভার ইনভয়েসিংটা আমি বুঝতে পারি, তাহলে আন্ডার ইনভয়েসিং বুঝবে। আন্ডার ইনভয়েসিংটা মূলত এক্সপোর্টের সাথে জড়িত হয়। এবার চলে আসি। মিস্টার এইচ ইজ অ্যান এক্সপোর্টার অফ ফিশ আইটেম। আমি মিস্টার এইচ ফিশ আইটেম এক্সপোর্ট করি। হি হ্যাজ সেন্ড এন ইনভয়েস 100 কেজি ফিশ ইউএসডি 12 টু ইন্ডিয়ান ইম্পোর্টার। আমি ইন্ডিয়া এক্সপোর্ট করি ধরেন ফিশ। তো আমাদের দুজনের মধ্যে কন্ট্যাক্ট হলো, 100 কেজি ফিশ পাঠাবো, US ডলার 12 টাকা করে, 1200 টাকার ইনভয়েস রেডি করলাম। থ্রো
দ্য রেগুলার প্রাইস অফ আইটেম ইজ 15 টাকা, যদিও রেগুলার প্রাইস হচ্ছে ওই প্রোডাক্টের 15 টাকা, কিন্তু আমি কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করলাম কম, আন্ডার ইনভয়েসিং করলাম। তাহলে আমি আসলে এখানে বলার চেষ্টা করছি, আমি তাকে 100 কেজি মাছ পাঠালাম, সে আমাকে 1200 টাকা, $1200 আমাদের দেশে পাঠালো। আমি তাকে বললাম, ভাই এই ফিশের দাম কিন্তু আসলে 15 টাকা করে, $15 করে, সো তুমি আমাকে দেওয়ার কথা কিন্তু 1500, তুমি আমাকে ফেয়ার আমার কান্ট্রিতে দিচ্ছ 1200, তার মানে আমি আরো $300 তোমার কাছ থেকে পাবো। $300 মধ্যে তুমি একটা কমিশন রাখো, বাকি ডলারটা তোমার দেশে আমার এই অ্যাকাউন্টে। সো ওভার ইনভয়েসের মাধ্যমেও কিন্তু আমার দেশে বাইরে চলে যাচ্ছে, আন্ডার ইনভয়েসের মাধ্যমে আমার দেশে বাইরে চলে যাচ্ছে। ওভার ইনভয়েসের ক্ষেত্রে ফান্ডটা বাইরে যায় সাধারণত, ওভার ইনভয়েসের ক্ষেত্রে ফান্ডটা বাইরে যায় সাধারণত ইম্পোর্টের মাধ্যমে, আর আন্ডার ইনভয়েসিং এর ক্ষেত্রে ফান্ডটা বাইরে যায় সাধারণত এক্সপোর্টের মাধ্যমে। সো আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং আমার মনে হয় সবাই ক্লিয়ার। প্যান্টম শিপমেন্ট পরীক্ষায় আসে প্রায়। উইদাউট কন্ডাক্টিং এনি অ্যাকচুয়াল ট্রেড, এক্সপোর্ট or import of goods and service, fund may transfer from one jurisdiction to another jurisdiction by producing fake shipping document. It is generally ইট ইজ জেনারেলি হ্যাপেন্ডেড উইদিন রিলেটেড পার্টিস, মানে ডকুমেন্ট, ফেক ডকুমেন্ট দিয়ে আমি যখন, মানে আসলে অরিজিনাল এক্সপোর্ট ইম্পোর্ট হয়নি, ফেক ডকুমেন্ট দিয়ে যখন আমি এক্সপোর্ট ইম্পোর্টের ট্রানজেকশনটাকে সাজাই, তখন সেই ধরনের শিপমেন্টকে বলা হয় প্যান্টম শিপমেন্ট। পরের টপিকস চারটা টপিকস পড়বো পাশাপাশি, চারটা অথরিটি নিয়ে, এগুলি আমাদের ব্যাংকের সাথে জড়িত। একটা হচ্ছে ট্রিপল সি, সবাই একটু ভালো করে বুঝবেন, অনেকেই আমরা এটা জানি না। মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের নতুন যে মানে আমাদের যে মাস্টার সার্কুলার 26, সেইটার আদলে এগুলি তৈরি করা, এবং এটা থেকে প্রশ্ন ধরে। ট্রিপল সি একটা, ক্যামেলকো একটা, ডি ক্যামেলকো একটা, বেমেলকো একটা, চারটা, এই চারটা অথরিটি নিয়ে এখন আমরা কথা বলবো। খুব দ্রুত যাব, কারণ আমরা এগুলি জানি, বেশি সবার মোটামুটি ধারণা আছে। আমি জাস্ট একটু হাইলাইটেড করে চলে যাব। ট্রিপল সি, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি। কোন একটা ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্য সকল ম্যানেজমেন্ট নিয়ে কমপক্ষে 7 সদস্যের একটা কমিটি গঠন করা হয়, যেটাকে বলা হয় সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি। প্রত্যেকটা ব্যাংকেই এই ট্রিপল সি কমিটি থাকে। এখানে কোন কোন মেম্বার থাকে তাদের কথা বলা হয়েছে, কারা থাকতে পারবে না তাদের কথা বলা হয়েছে। কারা কারা থাকতে পারবে তাদের কথা এখানে বলা হয়েছে। হিউম্যান রিসোর্স থাকতে পারে, ক্রেডিট থাকতে পারে, রিটেল, কর্পোরেট ডিভিশন, ফরেন এক্সচেঞ্জ ডিভিশন, অপারেশন ডিভিশন, কার্ড ডিভিশন, আইটি ডিভিশন থাকতে পারবে। কিন্তু এবং ক্যামেলকো ডি ক্যামেলকো থাকবে, কিন্তু অডিট ডিপার্টমেন্টের কেউ এই ডিভিশনে থাকতে পারবে দ্য সেন্ট্রাল, কারণ ওরা, আমরা জানি অডিট ডিভিশন ফার্দার আরেকটা অডিটিং অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, সেই কারণে এটা এখানে ইনক্লুডেড না। The Central Compliance Committee and Internal Audit Division shall perform the anti-money laundering, combat terrorist financing related responsibility between of them two completed separate authority হিসেবে ট্রিট করে, এর জন্য তাদেরকে এখানে রাখা হয় না। সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি শ্যাল অ্যারেঞ্জ অ্যাটলিস্ট 4 মিটিং, তারা কমপক্ষে 4টা মিটিং করবে কোয়ার্টারলি বেসিস। হাউএভার দ্য কমিটি ক্যান কনভে এনি এডিশনাল মিটিং অ্যাজ ওয়েল, যদি নেসেসারি হয় তাহলে এডিশনাল মিটিংও তারা অ্যারেঞ্জ করতে পারে। এইটা পরীক্ষায় আসে। সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি বছরে কয়টা মিটিং করবে, এখানে কোন কোন মেম্বার থাকবে, কারা থাকতে পারে না। সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটিতে অডিটের অথরিটি থাকতে পারে না। ক্যামেলকো, কোন একটা ব্যাংকের সিনিয়র অ্যাক্টিভিটিস যিনি, সিনিয়র ডেজিগনেশন যিনি হোল্ড করেন ব্যাংকের এএমএল রিল পার্সপেক্টিভে, তাকে বলা হয় ক্যামেলকো চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। ক্যামেলকো মানে কি, এটা বলতে চাইলে অনেক ক্ষেত্রে আমরা আটকে যাই, বলতে পারি না। তার ডেজিগনেশনের একটা স্পেশাল ফিচার আছে, যেটা এমসিকিউ আছে। ডেজিগনেশন অফ দ্য হায়ার অফিসিয়াল শ্যাল নট বি লোয়ার দেন 2 স্টেপস ফ্রম দ্য ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর, অর্থাৎ এমডির 2 পোস্টের নিচের পোস্টের কেউ সাধারণত কেমেলকো হতে পারবে না। তাহলে কেমেলকো হতে হলে এমডির পরের মিনিমাম 2 পোস্ট নিচ পর্যন্ত যেতে পারে, নিচে যাওয়া যাবে না। আমরা জানি প্রত্যেকটা ব্যাংকের রেশনাল এরকমই হয়, এমডি, এএমডি, ডিএমডি, তার মানে ডিএমডি পর্যন্ত হতে পারবে, তার নিচে সাধারণত হতে পারবে না। কোনো ব্যাংকে যদি এএমডি না থাকে তাহলে এমডি, ডিএমডি, ডিএমডির পরে হচ্ছে এসিভিপি বা যে ডিজিগনেশন থাকে ওটা, তার মানে এমডির নিচের 2টা পোস্ট পর্যন্ত নামতে পারবে, এর নিচে আর নামতে পারবে না ক্যামেলকের ডিজিগনেশন। ডি ক্যামেলকো সাধারণত ক্যামেলকে হেল্প করার জন্য উনি থাকবে। উনি সাধারণত যে অ্যাক্টিভিটিসটা পারফর্ম করে, ওনার ক্ষেত্রেও একটা স্ল্যাবস বলা আছে যে উনি আসলে কোন ডেজিগনেশন হোল্ড করবেন সেটার কথা এখানে বলা আছে। উনি কোন ডেজিগনেশন পর্যন্ত হোল্ড করতে পারবেন সেটা দেখেন। নোট দ্যাট
অ্যান অফিসিয়াল নো লোয়ার দেন দ্য ডেজিগনেশন অফ ডেপুটি জেনারেল ম্যানেজার, মানে যেটা সরকারি ব্যাংকগুলির ক্ষেত্রে থাকে, অর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাট ডিকেমেলকো, অথবা কোন একটা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নমিনাল নিচের পক্ষে ডিকেমেলকো হবে। তবে অনেক নতুন ব্যাংক আছে যাদের সাধারণত এসবিপি দিয়ে কস্ট কাটিং এর জন্য ডিকেমেলকো করতে পারে না, সেক্ষেত্রে ছোট ডেজিগনেশন বা এবিপি বা এই লেভেলের এসিবিপি লেভেলের কাউকে ডিকমিট করতে গেলে প্রায় বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল চাইলে ওরা দিয়ে দেয়, কারণ এটাতে এডিশনাল কস্ট ইনকার্ড হয়। বেমেলকো খুব ইম্পর্টেন্ট, ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার বেমেলকোর রেসপন্সিবিলিটি হচ্ছে, এটা ভুলে যাই পারি না পরীক্ষায় আসে। উইজ বেমেলকো, হোয়াট ইজ হিজ অর হার রেসপন্সিবিলিটি, অথবা একটা কেস স্টাডি সাজাই দিল মিস্টার এক্স ইজ এ, আপনাদের যাদের অনেক সময় মানে কেস স্টাডি টাইপে আসে, মিস্টার এক্স ইজ এ হেড অফ ব্রাঞ্চ অথবা হেড অফ কমপ্লায়েন্স অফিসার ইন ব্রাঞ্চ, তার মানে তিনি আসলে বেমেলকো। রাইট দ্য রেসপন্সিবিলিটি অফ মিস্টার এক্স। তাহলে হেড অফ ব্রাঞ্চ কমপ্লায়েন্স বলা মানে হচ্ছে বেমেলকোর কথা বলা হয়েছে, আপনার কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের কথা বলা হয়। উনি আসলে কি কি কাজ করে? কাস্টমার আইডেন্টিফিকেশন করে, ট্রানজেকশন মনিটরিং করে, ডিটেকশন এন্ড রিপোর্টিং অফ সাসপিশিয়াস ট্রানজেকশন করে, ইমপ্লিমেন্টেশন, বিভিন্ন ধরনের স্যাংশনের ইস্যুগুলি দেখে, সেলফ অ্যাসেসমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস গুলি দেখে, রেকর্ড কিপিং করে, ট্রেনিং ইত্যাদি অ্যারেঞ্জমেন্ট করে। তাহলে আমরা চারটা অথরিটি নিয়ে কথা বলেছি। চারটা অথরিটি হচ্ছে সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি এক, দুই নম্বর হচ্ছে ক্যামেলকো দুই, ডি ক্যামেলকো তিন, বেমেলকো চার। বেমেলকোর রেসপন্সিবিলিটিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও আমরা কয়েকটা টোন নিয়ে পড়বো, সব আমরা জানি কিন্তু আমার একটু জানা দরকার, ইন্টারেস্টিং টোন, সবগুলি ইন্টারেস্টিং টোন। প্রথম, সিম্পলিফাইড সিডিডি। সিম্পলিফাইড সিডিডি কথাটার মানে কি? আমরা জানি অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে গ্রেডিং এর রিস্ক বেস অ্যাপ্রোচের একটা কথা বলা আছে। আমরা জানি অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে রিস্ক বেস অ্যাপ্রোচের কথা বলা আছে আমাদের দেশে এখন, হ্যাঁ, রিস্ক অ্যাকাউন্ট ওপেনিং সময় রিস্ক বেস অ্যাপ্রোচ বলা আছে। সেই রিস্ক বেস অ্যাপ্রোচের উপর বেস করে কাউকে যদি আপনি মনে করেন যে এটা আসলে লোয়ার কাস্টমার, মানে তার রিস্ক কত বেশি না, সেই কাস্টমারের আপনি মানে হায়ার ডেজিগনেশনে তাকে মনিটর করার দরকার নাই, তাহলে তাকে আপনি লো রিস্ক ক্যাটাগরিতে মনিটর করতে হবে। তাহলে লো রিস্ক ক্যাটাগরিতে মনিটর করতে গেলে দেখেন লেখা আছে ব্যাংক মে টেক ইজিয়ার ওয়াচফুল মেজার ফর লো রিস্ক অ্যাকাউন্ট দ্যাট ওপেন ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তাহলে লো রিস্কি অ্যাকাউন্টগুলি কোনগুলি হবে? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয় যে অ্যাকাউন্টগুলিতে, সেগুলি আসলে সিম্পলিসাইড সিডিডি সেখানে ইনকার্ড করতে হবে। যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট, ফার্মার অ্যাকাউন্ট, আদার নো ফ্রিল অ্যাকাউন্ট যেগুলি থাকে, নো ফ্রিল অ্যাকাউন্ট যেগুলির মধ্যে সাধারণত লো অ্যামাউন্ট অফ ফান্ড সেভিংস হয়, যেগুলি সাধারণত খুব বড় ভলিউমের ট্রানজেকশন হয় না, তাদেরকে বলা হয় লো ফ্রিল অ্যাকাউন্ট অথবা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাকাউন্ট। এই এই টাইপের অ্যাকাউন্টগুলিতে রিস্ক কম থাকে, সেই অ্যাকাউন্টগুলিতে সিম্পলিফাইড সিম্পলিফাইড সিডিডি করতে হবে। সিম্পলিফাইড সিডিডি করা মানে কি জিনিস? সিম্পলিফাইড সিডিডি করা মানে হচ্ছে জাস্ট অ্যাকাউন্টের ইনফরমেশন গুলি নেওয়া, একদম ডিটেইল উৎস কোথা থেকে ফান্ড আসছে, কি অবস্থায় ফান্ড আসছে, কি ডিটেইল রিগোরাস অ্যাক্টিভিটিস এ না দেওয়া। দেখেন লেখা আছে ভেরিফাইং দ্য আইডেন্টিটি অফ দ্য কাস্টমার এন্ড দ্য বেনিফিশিয়াল ওনার আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য বিজনেস রিলেশনশিপ, অতটুকু করলে মোটামুটি হয়ে যাবে। কেওয়াইসি, নো ইউর কাস্টমার, যদিও সিম্পলিফাইড সিডিডির পরে সিডিডি এবং ইডিডি পড়ার দরকার, আমরা পড়বো একটু পরে। কেওয়াইসি নো ইউর কাস্টমার, আপনার কাস্টমারকে আপনি জানার জন্য যে যে ইনফরমেশন গুলি কালেক্ট করতে হবে সেটা এখানে বলা আছে। অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনি কাস্টমারের হয়ে কোন কোন ইনফরমেশন দিবেন, নিবেন, কিভাবে নিবেন, সেই মেকানিজমটা নো ইউর কাস্টমার আমরা আলোচনা করব। এটার সাথে আরেকটা আছে ই কেওয়াইসি। ই কেওয়াইসিটা আমরা লাস্ট ক্লাসে মানে ক্লাস নাম্বার 3-তে আলোচনা করেছি যে কেওয়াইসি যখন আমরা কাস্টমার ফিজিক্যাল কাস্টমার অ্যাকাউন্ট ওপেন করবে তখন আমরা কেওয়াইসি নিব, যখন ফিজিক্যাল কাস্টমার না হয়ে ভার্চুয়াল কাস্টমার আসবে তখন তাদের ক্ষেত্রে ই কেওয়াইসিটা ইনশিওর করতে হবে। চলে আসলাম কাস্টমার ডিউ ডিলিজেন্স, যেটা আমরা এখানে পড়েছিলাম সিম্পলিফাইড সিডিডি। এখন চলে আসছি ফর্মাল কাস্টমার ডিউ ডিলিজেন্স। তার মানে সিম্পলিফাইড সিডিডির পরের স্টেপ হচ্ছে একটু রিগোরাস স্টেপ হচ্ছে কাস্টমার ডিউ ডিলিজেন্স। রিস্ক অ্যাপ্রোচের ক্ষেত্রে যাদের স্কোর, রিস্ক অ্যাপ্রোচে যাদের স্কোর 1 থেকে, এই স্কোরের গ্রেডিংটা কি কেউ বলতে পারবেন? কারো কি মনে আছে?
হাই রিস্ক লো রিস্ক অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে আমরা গ্রেডিং করি কততে? 1 থেকে কত পর্যন্ত হলে লো রিস্ক, কতর উপরে গেলে হাই রিস্ক? কার কি মনে আছে? এক এক থেকে থেকে 15 এক পর্যন্ত লো এক রিস্ক, থেকে 14 পর্যন্ত 15 উপর হচ্ছে হাই রিস্ক। রিস্ক, এক 14 থেকে পরে 14 হচ্ছে। লো রিস্ক, 15 থেকে হাই রিস্ক। 15 থেকে 15 আচ্ছা, এর হ্যাঁ। এবভ হচ্ছে হাই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কিন্তু আপনারা খুব ভালো জানেন তো, মাশাল্লাহ। 1 থেকে 14 পর্যন্ত হচ্ছে লো রিস্ক, 14-র উপরে গেলে হাই রিস্ক। তাহলে 1 থেকে 14 পর্যন্ত লো রিস্কের অ্যাকাউন্ট গুলিকে মূলত আমরা কাস্টমার সিডিডির ক্যাটাগরিতে ফেলবো মূলত। কিন্তু এখানে যদি নো ফ্রিল থাকে, একদম রিস্কলেস মনে হয়, তখন সেটাকে আপনি সিম্পলিফাইড সিডিডি করতে পারবেন। সিম্পলিফাইড সিডিডি করার সময় আপনি মনে রাখবেন যে সকল অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়ালি ইনক্লুশন হচ্ছে এবং নো ফ্রিল অ্যাকাউন্টগুলিতেই সাধারণত আমরা সিম্পলিফাইড সিডিডি করব। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পলিফাইড সিডিডি অ্যান্ড সিডিডি? তখন আপনি অ্যান্ড ইডিডি, তিনটা কথা। সিম্পলিফাইড সিডিডি হচ্ছে তার গ্রেডিং 1 থেকে 14-এর মধ্যে থাকবে, নাম্বার 1। বাট সে স্পেসিফিক অ্যাকাউন্ট হোল্ডার, সে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের সাথে জড়িত নো ফ্রিল অ্যাকাউন্ট টাইপের অ্যাক্টিভিটিস জড়িত। আর 1 থেকে 14 স্কোর, বাট তাকে আমরা সিডিডি করব যদি সে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অথবা নো ফ্রিল অ্যাকাউন্ট হোল্ডার না হয়। সিডিডি করার সময় আমরা কোন কোন অ্যাক্টিভিটিস নিব সেগুলি আমরা এখানে লেখার চেষ্টা করেছি, যে সিডিডির সময় আমরা কি কি করব। আমরা কাস্টমার ভেরিফাই করব, ইনফরমেশন কালেক্ট করব, সোর্স অফ ফান্ড কালেক্ট করব, অন্যান্য অ্যাক্টিভিটিস গুলি। এনহ্যান্স ডিউ ডিলিজেন্স 15 বা তার উপরে গেলে এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, সেটার জন্য আমরা কি কি করতে হবে, কাদের ক্ষেত্রে সাধারণত এনহ্যান্স ডিউ ডিলিজেন্স করতে হবে, একটু বড় করে দেওয়া আছে, বিকজ ইট ইজ সেন্সিটিভ ফর এনি ব্যাংক, এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। দ্যাটস ওয়াই এটা আমি একটু লম্বা করে ব্যাখ্যা করেছি। ইভিপি এভিপি লেভেলের পরীক্ষার জন্য এই ইডিডিটা ইম্পর্টেন্ট, কারণ আপনারা একটু সিনিয়র। ইডিডিটা একটু ক্রুশিয়াল ডিসিশন মেকিং প্রসেস। সো এইটা কিন্তু এভিপির জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মানে লয়ার ডেজিগনেশনে, তাদের জন্য ইম্পর্টেন্ট, বাট সিনিয়র ডেজিগনেশন এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, বিভিন্ন কাদের করতে পারবো এবং সেটা করার জন্য কোন কোন মেকানিজম অ্যাপ্লাই করতে হবে সেটার কথা এখানে বলা হচ্ছে। পলিটিক্যাল এক্সপোজ পার্সন ক্লাস 3-তে আমরা ডিটেইল আলোচনা করেছি, ইনফ্লুয়েন্সিয়াল পার্সন আলোচনা করেছি, আমরা এটা নিয়ে আর ডিটেইল আলোচনা এখানে করবো না। পলিটিক্যাল এক্সপোর্টস পার্সন, পলিটিক্যাল এক্সপোর্টস পার্সনকে আমরা বলি হচ্ছে ফরেন পেপস, আর ডোমেস্টিক পেপস কে আমরা বলি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন। আমরা সবাই জানি এটার মধ্যে পার্থক্য কি। দেশের ভিতরে যারা প্রভাবশালী তাদেরকে আমরা বলি ডোমেস্টিক পেপস অথবা আইপিস, আর বিদেশি যারা, তাদেরকে আমরা বলি ফরেন পেপস। আমরা যেমন এখানে যদি এক্সাম্পল দিই, আমরা বলেছি নরেন্দ্র মোদী যদি আমাদের বাংলাদেশে অ্যাকাউন্ট ওপেন করেন তিনি ফরেন পেপস, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে তিনি হচ্ছে ডোমেস্টিক পেপস অথবা আইপিস। চিফ অর সিমিলার হাই র্যাঙ্কিং পজিশন, মানে কোন একটা অর্গানাইজেশনের হেড হিসেবে যারা কাজ করেন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেড হিসেবে যারা কাজ করেন তাদেরকে বলা হয় চিফ সিমিলার হায়ার র্যাঙ্কিং পজিশন। ওদের ক্ষেত্রেও সাধারণত স্পেশাল অ্যাটেনশন প্লে করতে হয়। পলিটিক্যাল এক্সপোজ পার্সন কাদেরকে ধরবো, তাদের ডেজিগনেশন কি হবে। তারপরে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন কারা হবে, তাদের ডেজিগনেশন কি হবে। চিফ এক্সিকিউটিভ অফিসার যারা থাকবেন, অর্থাৎ হেড অফ অর্গানাইজেশন যারা, তাদেরকে কাদেরকে ক্যাটাগরাইজ করব। ক্লোজ অ্যাসোসিয়েট অফ পেপস অ্যান্ড আইপি, ক্লোজ অ্যাসোসিয়েট অফ পেপস অ্যান্ড আইপি যাদের মানে যারা কারেন্ট পেপস, তাদের অ্যাসোসিয়েট কারা, কাদেরকে আমরা পেপস হিসেবে ট্রিট করব বা হাই রিস্কি কাস্টমার হিসেবে ট্রিট করব, ইডিডি করতে হবে, সেই অ্যাক্টিভিটিস গুলি এখানে বলা আছে। এবং এই পেপস বা আইপি অ্যাকাউন্ট ওপেন করতে গেলে ক্যামেল কোড পারমিশন লাগবে, সেটা ডিটেলটা এখানে বলা আছে। এইটুকু হচ্ছে আপনাদের, আমরা এটা একটু একটু দ্রুত পড়লাম বিকজ এই অংশটুকু আমরা আসলে আগে পড়ে এসেছি। ক্লাস 3-তে আমরা এটা নিয়ে ডিটেইল আলোচনা করেছি এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করেছি। এবারে আপনারাও জানেন, আমি জাস্ট আপনাকে একটা কমপ্লিট শিট দেওয়ার জন্য এখানে এটাকে অ্যাড করে দিয়েছি। অনগোয়িং ডিউ ডিলিজেন্স, তাহলে দেখেন অনেকগুলি সুন্দর সুন্দর কথা আসছে। প্রথমে আমরা পড়েছি, প্রথমে 4টা কমিটি নিয়ে আলোচনা করেছি। ট্রিপল সি, ট্রিপল সি একটা কমিটি নিয়ে আলোচনা করেছি। তারপরে ক্যামেলকো ওয়ার্ডটা নিয়ে আলোচনা করেছি, ডি ক্যামেলকো আলোচনা করেছি, ব্যামেলকো আলোচনা করেছি। 4টা মানে অথরাইজ পার্সন বা এন্টিটি নিয়ে আমরা কথা বলেছি, পার্সন নিয়ে কথা বলেছি। তারপরে আমরা বিভিন্ন টোন নিয়ে কথা বলেছি। এই টোনগুলির মধ্যে সিম্পলিফাইড সিডিডি, সিডিডি, ইডিডি, 3টে জিনিসের মধ্যে একটা কোরিলেশন ছিল, একটা পার্থক্য ছিল। তারপরে আমরা আলোচনা করেছি কেওয়াইসি, ই কেওয়াইসি। ই কেওয়াইসির সাথে জড়িত আরেকটা টপিকস হচ্ছে অনগোয়িং ডিউ ডিলিজেন্স। অনগোয়িং ডিউ ডিলিজেন্স মানে হচ্ছে অনগোয়িং মনিটরে করা, কোন একটা কাস্টমারের অনগোয়িং মনিটর করা, যে তার ডে টু ডে অ্যাক্টিভিটিসটা কেমন হচ্ছে সেটা মনিটর করা।
এটার সাথে আরেকটা ওয়ার্ড আছে, ওয়াকিং কাস্টমার। এটা ক্যাশ অফিসারদের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওয়াকিং কাস্টমার কাকে বলে? ওয়াকিং কাস্টমারের ক্ষেত্রে আমরা কি করব? ওয়াকিং কাস্টমার হচ্ছে যে কাস্টমার আমাদের ব্যাংকে যার অ্যাকাউন্ট নাই, বাট আমাদের ব্যাংকের কোনো একটা ভ্রাম্যমাণ অ্যাক্টিভিটিজ এর জন্য সে আমাদের ব্যাংকে এসছে, তাকে আমরা বলবো ওয়াকিং কাস্টমার। যেমন কোন একটা কাস্টমার পে অর্ডার ইস্যু করতে আসছে, ডিডি ইস্যু করতে আসছে, এই টাইপের কাস্টমারকে আমরা বলবো ওয়াকিং কাস্টমার। ওয়াকিং কাস্টমারের ক্ষেত্রে আমরা কি ফর্মালিটিস অ্যাপ্লাই করব? এখানে তিনটা স্পেশাল ফর্মালিটিস এর কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে 5 লাখ টাকার উপরে যদি ট্রানজেকশন করে তাহলে 50,000 টাকা, 50,000 টাকা 50,000 টাকা থেকে 5 লাখ টাকা ট্রানজেকশন করলে কি করতে হবে, 50,000-এর নিচে ট্রানজেকশন করলে কি করতে হবে। খুব ইম্পর্টেন্ট। 5 লাখ টাকার উপরে করলে তার সিডিডি কমপ্লিট করতে হবে। 50,000 থেকে 5 লাখ পর্যন্ত যদি করি তাহলে তার ভ্যালিড ফটো আইডি এবং তার কন্ট্যাক্ট ডিটেল নিতে হবে, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস সহ। 50,000-এর নিচে যদি আসে তাহলে ভ্যালিড আইডি, এনআইডি কার্ড লাগবে না, নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার শুধু কালেক্ট করলেই হবে। এটা হচ্ছে কার ক্ষেত্রে? ওয়াকিং কাস্টমারের। তাহলে ওয়াকিং কাস্টমার খুব ইম্পর্টেন্ট টোন, এইটা পরীক্ষায় আসতে পারে। নতুন টোন পড়লাম আমরা, ওয়াকিং কাস্টমার পড়লাম, সিম্পলিফাইড সিডিডি পড়লাম, সিডিডি পড়লাম, ইডিডি পড়লাম, কেওয়াইসি পড়লাম, ইকেওয়াইসি পড়লাম, পেপস পড়লাম, আইপি পড়লাম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়লাম। সবই ছোট 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 টোন, আপনি বুঝতে পারলে এগুলি কিন্তু ইন্টারেস্টিং পড়া। অনগোয়িং সিডিডি মেজার করার জন্য আমাদের দুইটা টার্ম বলেছে, এই দুইটা টার্ম আমি একটু কালার করেছি, এই দুইটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সাধারণত ব্যাংক মাস্ট টেক মেজার টু রিভিউ অ্যান্ড আপডেট কেওয়াইসি অফ দ্য কাস্টমার সার্টেন ইন্টারভ্যাল, একটা নির্দিষ্ট সময় পর পর কেওয়াইসি আপডেট করতে হয়। দিস প্রসিডিউর শ্যাল হ্যাভ টু বি কন্ডাক্টেড ইন এভরি 5 ইয়ার্স ইন কেস অফ লো রিস্ক কাস্টমার। যারা লো রিস্ক কাস্টমার তাদের 5 বছর পর পর কেওয়াইসি আপডেট করতে হবে। যারা হাই রিস্ক কাস্টমার মানে 15 বা 15-এর উপরে গ্রেড, তাদের প্রতি বছর বছর কেওয়াইসি আপডেট করতে হবে। বেনিফিশিয়াল ওনার, বেনিফিশিয়াল ওনার হচ্ছে, এটাও আমরা ক্লাস নাম্বার 3-তে আলোচনা করেছি, যারা কোনো একটা কাস্টমারের, মূল কাস্টমারের পিছনের ব্যাক এন্ডে কাস্টমারের টোটাল ফান্ড, টোটাল কন্ট্রোলিংটা ডিল করেন, তাকে বলা হয় বেনিফিশিয়াল ওনার। অ্যাজ পার গাইডলাইন বা অ্যাজ পার রেগুলেশনস, বেনিফিশিয়াল ওনারেরও সিডিডি এনশিওর করতে হবে। নন ফেস টু ফেস কাস্টমার, নন ফেস টু ফেস কাস্টমার যদি হয়, কোন একটা কাস্টমার সরাসরি ব্যাংকে আসেনি, অনলাইন বা অন্য কোনো ওয়েতে অ্যাকাউন্ট ওপেন করেছে, তাদের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। ব্যাংক শুড অ্যাসেস মানি লন্ডারিং এন্ড টেররিস্ট ফাইন্যান্সিং রিস্ক while providing service to non face to face customer, and should develop the policy and technique to mitigate the risks as well as review the time to time. Non face to face customer refers to the customer who opens and operates his account by agent of the bank or by his own professional representative without having physical presence at the bank branch. ব্যাংক ব্রাঞ্চে সে সরাসরি আসবে না, তার রিপ্রেজেন্টেটিভ অন্য কোনো ওয়েতে সে অ্যাকাউন্ট ওপেন করবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, নন ফেস টু ফেস কাস্টমারের জন্য আমরা কি কেওয়াইসি নিব না ই কেওয়াইসি নিব? ই ই কেওয়াইসি। কেওয়াইসি। ই কেওয়াইসি, ভেরি গুড। রেকর্ড কিপিং প্রসিডিওর, এমসিকিউ। কোনো একটা কাস্টমারের রেকর্ড অফ আইডেন্টিফিকেশন এভিডেন্স মাস্ট বি কেপ্ট ফর এ পিরিয়ড অফ 5 ইয়ার্স আফটার দ্য রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার হ্যাজ এন্ডেড। যেদিন কাস্টমারের সাথে আপনার রিলেশনটা ক্লোজ হবে, ব্রিচ হবে, ক্লোজ হবে, কনক্লুশনে যাবে, সেই দিন থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত সেই কাস্টমারের ডকুমেন্টটা আপনার কাছে রিটেইন করতে হবে, রেকর্ড কিপিং করতে হবে। যেই দিন রিলেশনটা ব্রিচ হবে, আপনার এখানে একটা এফডিআর করেছে কোন একটা কাস্টমার January 1, 2025-এ, সেটা ক্লোজ করেছে 27 মার্চ, 27 জুন 2025, তাহলে তার এই যে 5 বছর শুরু হবে 27 জুন থেকে, যেদিন ওপেন করেছে সেদিন থেকে না। কেস স্টাডি বা এমসিকিউতে এইটা নিয়ে পেঁচায় যে এটা কি রিলেশনশিপ যেদিন স্টার্ট হয়েছে সেদিন থেকে 5 বছর, নাকি যেদিন ব্রিচ বা ক্লোজ হয়েছে সেদিন থেকে 5 বছর। উত্তরটা হচ্ছে যেদিন ক্লোজ হয়েছে সেদিন থেকে 5 বছর। লিগাসি অ্যাকাউন্ট পরীক্ষা মাঝে মাঝে আসে। লিগাসি অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? যে অ্যাকাউন্টগুলি April 30, 2002-এর আগের অ্যাকাউন্ট, যেগুলির কেওয়াইসি এখনো আপডেট হয়নি বা করা সম্ভব হয়নি, সেগুলিকে লিগাসি অ্যাকাউন্ট বলা হয়। এবং প্রত্যেকটা ব্যাংক হেড অফিস থেকে, ব্রাঞ্চ থেকে সেগুলিকে আপডেট করার জন্য টাইম টু টাইম ইন্টিমেশন দেওয়া হয়। স্ক্রিনিং সিস্টেম, আমরা এই যে অ্যাকাউন্ট ওপেনিং করি বা বিভিন্ন যত এন্টিটি জড়িত আছে, যদি ইন্টারন্যাশনাল কোনো করাপ্টেড অথবা স্যাংশন স্যাংশন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যদি সেটার সাথে জড়িত থাকে, তাহলে আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রেপুটেশন নষ্ট হয়। সেজন্য কোন একটা পার্টিকে যখন আমি অ্যাজ এ অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে আনবো, অ্যাজ এ ট্রেড অপারেশনাল ম্যানেজার হিসেবে আনবো, অথবা ট্রেডের অ্যাক্টিভিটিস অ্যাক্টিভ ইম্পোর্টার বা এক্সপোর্টার হিসেবে আনবো,
তখন তার বিভিন্ন এন্টিটির নামগুলি আমাকে স্ক্রিন করতে হবে, যাতে করে সে যাতে ইন্টারন্যাশনালি কোনো করাপ্টেড বা এএমএল পার্সপেক্টিভে ভিকটিম পার্সন না হয়, সেটা আমাকে চেক করার জন্য স্ক্রিনিং প্রসেসটা অ্যাপ্লাই করতে হয়। বিভিন্ন জায়গায় স্ক্রিনিং নাম এন্টিটি স্ক্যান করতে হয়, তারপরে হচ্ছে রিস্ক বেস অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হয়, ভ্যাসেল ট্রেকিং অর্থাৎ যেই জাহাজে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে গুডস আছে সেই জাহাজটা কোথায় আছে, কোন পোর্ট দিয়ে আসছে, সেটা মানে আমাদের রেস্ট্রিক্টেড কোনো পোর্ট দিয়ে আসছে কিনা সেটা যাচাই করার কথা বলা আছে। তারপরে পেপস আইপি এগুলি মিডিয়া স্ক্রিনিং করার কথা বলা হয়েছে। স্ক্রিনিং প্রসেসে সাধারণত নাম, এন্টিটি স্ক্রিনিং করতে হবে, কান্ট্রি স্ক্রিনিং করতে হবে, ভ্যাসেল ট্রেকিং স্ক্রিনিং করতে হবে, তারপরে মিডিয়া চেক করে সে আইপি পেপস আছে কিনা সেটা স্ক্রিনিং করা হয়। এইগুলি আমাদের লোকাল ব্যাংকগুলিতে আমাদের প্র্যাকটিসটা একটু ন্যারো, মানে আমরা একটু কম প্র্যাকটিস করি এটা, বা প্রপার ওয়েতে প্র্যাকটিস করা হয় না। বাট ইন্টারন্যাশনাল ব্যাংকগুলিতে কিন্তু এই কমপ্লায়েন্সের এই জায়গাগুলি খুব প্রপার ওয়েতে স্ট্রিক্টলি ফলো করা হয়। তাহলে স্যাংশনের ক্ষেত্রে কোন কোন জিনিস স্যাংশন করতে হবে সেটা হচ্ছে লিস্ট এখানে বলা আছে। সুন্দর করে যদি আপনি ভালো করে পড়তে পারেন, এইটা এডিশনাল বেনিফিটস অ্যাড করবে আপনার। ইম্পোর্ট আহ, এক্সপোর্টের ক্ষেত্রে প্রাইস ভেরিফিকেশন। ভাইয়া এই স্ক্রিনিং নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। জি। তো এটা আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিং এর সময় করি আর কি, কাস্টমার যে ইউনিক আইডি ওটি স্ক্রিনিং করি। এবং আমি মাঝে মাঝে দেখি পাকিস্তান, আফগানিস্তান এই নামের বা অথবা ওনার অ্যাড্রেসের বা এই ওনার বাবা মার নামের মিল আছে, ওটা দেখা যায় ওখানে আসে। হুম। এবং ওদের একটা নাম্বারও আসে, যেমন কত পার্সেন্ট মিলে, কতটুকু মিলে, 40%, 45%, বা 55%, 60%। তো ফার্দার আমাদের কি কাজ, বা এটা কত পার্সেন্ট হলে আমরা এটা ইমেল কে জানাবো, এমন কি কিছু আছে? আচ্ছা, এইটা আসলে ওইরকম কোনো ইয়ে নাই। এটা আপনার ব্যাংক টু ব্যাংক সাধারণত এটা ইয়ে করে, মানে ব্যাংকের ইন্টারনাল পলিসি থাকে যে আমরা 70% বা 80%-এর উপরে গেলে বা শুধুমাত্র 100% থাকলেই আমরা সাধারণত এই স্ক্রিনিং গুলিকে কনসিডার করবো। আচ্ছা, এই এই 70%, 80%, 90% এগুলি সাধারণত কিভাবে হয়? ধরেন আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। আপনি যখন আমার নামটা স্ক্রিনিং এ দিবেন আপনি লিখবেন মোহাম্মদ জাকির হোসেন। তাহলে আমার এই নামের সাথে ধরেন হোসেন নামে ইন্টারন্যাশনালি করাপ্টেড এক একজন পার্সন ছিল, তাহলে হোসেন ওই নামের সাথে অ্যাড হয়েছে। আমার পুরো নাম তিনটা ওয়ার্ডের, তিনটা নামের একটা ওয়ার্ড ওই নামের সাথে ম্যাচ করেছে, তখন আমার ওই পার্সেন্টেজের ক্ষেত্রে একটা রেশিও আকারে পার্সেন্টেজ অ্যাড হবে। আমার পুরো নাম যদি কোনো ইন্টারন্যাশনালি ফুললি কারাপ্টেড কোনো পার্সন বা এন্টিটির নামের সাথে ম্যাচ হয়, তখন এটা 100% ম্যাচ দেখাবে। 100 সাধারণত, যেমন আমাদের ব্যাংক ম্যাক্সিমাম ব্যাংকে 100%, কারণ হোসেন তো আপনার সাথে ম্যাচ হইতে পারে, বা ওয়ার্ল্ডে কয়েক কোটি হোসেন থাকতে পারে, তা এত হোসেন আপনি কিভাবে চেক করবেন? সেজন্য সাধারণত মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে 100% ম্যাচ যেটা করে সেগুলি আসলে কমপ্লায়েন্স অ্যাপ্রুভাল নেওয়া, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে অনেক ব্যাংক 90 বা তার এবাব অংশটুকু কিন্তু ম্যাচ করে, মানে কমপ্লায়েন্স অ্যাপ্রুভাল নেয়। অনেক সময় অনেকে হাইড করে দুইটা ওয়ার্ড ঠিক রাখে অন্যটা চেঞ্জ করে ফেলে, এই জন্য অনেকে 90% নেয়। তবে এটা 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 স্ট্যান্ডার্ড কোনো ফরম্যাট নাই। 100% তো ডেফিনেটলি লাগবে, অন্য রেশিও কতটুকু নিব এটা আসলে ব্যাংক টু ব্যাংকের পলিসি। প্রাইস ভেরিফিকেশন। প্রাইস ভেরিফিকেশন মানে হচ্ছে ওই যে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে প্রাইস কতটুকু কম বেশি হচ্ছে সেটা ভেরিফাই করার প্রসেসটাকে প্রাইস ভেরিফিকেশনে সাধারণত আনা হয়। ওই ইনভয়েস, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিংটাকে প্রোটেক্ট করার জন্য প্রাইস ভেরিফিকেশনের কথা বলা হয়। আমি শুরুর দিকে বলেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জায়গায় বলার চেষ্টা করেছি। শুরুর দিকে একটা এক্সাম্পল বলেছি, ক্যামেন্স রেটিং যেমন একটা ব্যাংকের স্ট্রেংথটাকে বাড়ায়, এফএটিএফ ইন্টারন্যাশনাল কিছু কান্ট্রিকে একটা লিস্ট করে। সেই লিস্টেড কান্ট্রিগুলি যে লিস্টে পড়ে, সে যদি ভালো লিস্টে পড়ে তাহলে ইন্টারন্যাশনালি সে রিপুটেশন পায়, পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল, লোন গেইন বিভিন্ন ইস্যুতে সে অ্যাডভান্টেজ পায়। যদি খারাপ অ্যাক্টিভিটিতে পড়ে তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি সে একদম স্কিউজ হয়ে যায়। এফএটিএফ এরকম দুইটা লিস্ট সাবমিট করে, সেই লিস্টটাকে একটাকে বলা হয় গ্রে লিস্ট, আরেকটাকে বলা হয় ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্ট অ্যান্ড গ্রে লিস্ট, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট আর একটা হচ্ছে গ্রে লিস্ট। ব্ল্যাক লিস্ট মানে বুঝা গেছে, ওয়ার্ডটা শোনার পরে বুঝা গেছে ঘটনা আসলে এখানে কি। ব্ল্যাক লিস্ট মানে হচ্ছে এরা একদম ব্ল্যাক লিস্ট, মানে এরা এদের অ্যাক্টিভিটিজ, এদের সাথে কোনো ধরনের ট্রানজেকশন কোনো কিছু করা যাবে না, এদের সাথে করলে অন্যদের সাথে সম্পর্ক খারাপ হবে। এইটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড কান্ট্রি। ওয়ার্ল্ডে এখন তিনটা ব্ল্যাক লিস্টেড কান্ট্রি আছে। জুন 2025-এর অনুযায়ী, এটা যদিও লেখা আমি একদম আপডেটেডটাই নিয়েছি, এটা চেঞ্জ হয়নি আসলে, 2023-এর যেটা ছিল এটা চেঞ্জ হয়নি, একদম আপডেটেড এখনো আছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোরিয়া, ইরান, মায়ানমার। এদের সাথে কোনো ধরনের রিলেশন বা বিজনেস রিলেশন রাখলে সেটা আপনার জন্য রিস্কি হবে, এটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড।
কেন রিস্কি হবে, ব্ল্যাক লিস্টেড থাকলে কি করতে হবে সেটা এখানে বলা আছে। গ্রে লিস্টেডটা হচ্ছে একদম রিস্কি না, কিন্তু তাদের সাথেও ট্রানজেকশন করতে গেলে একটু হিসাব নিকেশ করে ট্রানজেকশন করতে হবে। গ্রে লিস্টেড ট্রানজেকশনটা, আপডেটেড ট্রানজেকশনটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু আপডেটেড, জুনে আপডেট। হুম, আপডেট জুন 2025। আপডেটেড ট্রানজেকশনে দেখা যাচ্ছে নিউলি এখানে নতুন করে অ্যাড হয়েছে বলিভিয়া, ভার্জিন আইল্যান্ড, এটা অ্যাড হয়েছে। রিমুভ ফ্রম গ্রে এরিয়া থেকে কোস্টিয়া, মালি, ইউনাইটেড রিপাবলিক অফ তানজেনিয়া, এই তিনটা কান্ট্রি বের হয়ে গেছে। আগে এই লিস্টে ছিল কোস্টারিয়া, মালি, ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া, আগে এই লিস্টে ছিল, এখন এই লিস্টে নাই। পরীক্ষায় আপনাদের যদি এমএল রিলেটেড, ভাইবা রিলেটেড কোয়েশ্চেন কিন্তু এই জায়গা থেকে ধরবে। আচ্ছা বলেন তো কোন তিনটা কান্ট্রি এবারে গ্রে লিস্ট থেকে বাইর হয়ে গেছে? তো কোন তিনটা কান্ট্রি, দুইটা কান্ট্রি এখানে অ্যাড হয়েছে। আর ফুল লিস্টটা যদি দেখতে চান তাহলে এখানে দেওয়া আছে, এগুলি মুখস্থ করার দরকার নেই, আপনি একবার দেখে গেলে হবে যদি আপনার চোখে মুখে কখনো মনে পড়ে। ডান, গ্রে লিস্ট ব্ল্যাক লিস্ট শেষ। এবার আসছি স্যাংশন নিয়ে। ওয়ার্ল্ড ওয়াইড স্যাংশনটা মানে কি জিনিস? স্যাংশন মানে হচ্ছে, দেখেন, দ্য স্যাংশন মিনস মিসইউজেস টেকেন বাই দ্য কান্ট্রিজ অর এন্টিটিস টু রেস্ট্রিক্ট ট্রেড অ্যান্ড অফিসিয়াল কন্ট্রাক্ট উইথ এ কান্ট্রি অর এন ইন্ডিভিজুয়াল। কোন একটা কান্ট্রি, কোন একটা এন্টিটি, কোন একটা দেশ, কোন একটা ইকোনমিক জোনকে অন্য কান্ট্রির সাথে বিজনেস রেস্ট্রিক্ট করার জন্য যে প্রসেসটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় স্যাংশন। স্যাংশন তিন রকমের হতে পারে। একটা হচ্ছে টার্গেটেড স্যাংশন, সাধারণত কোন একটা ব্যক্তি বা কোন একটা গোষ্ঠীকে এটা করা। সেক্টরাল স্যাংশন, কোন একটা সেক্টরকে স্যাংশন করা। কম্প্রিহেন্সিভ স্যাংশন, পুরো কান্ট্রিকে স্যাংশন করা। কেউ কি আমাকে বলতে পারবেন রাশিয়াকে কোন ধরনের স্যাংশনের মধ্যে ফেলা হয়েছে? এই তিনটা স্যাংশনের মধ্যে রাশিয়াকে কোন ধরনের স্যাংশনের মধ্যে ফেলা হয়েছে? রাশিয়া কিন্তু এখন স্যাংশন কান্ট্রি, কনসিডারিং কনসিডারিং এই যে ইউক্রেনের সাথে যুদ্ধের পর থেকে তাকে কোন কোন ধরনের স্যাংশনে রাখা আছে রাশিয়া? কম্প্রিহেনসিভ। কি? কম্প্রিহেনসিভ ভাইয়া। কম্প্রিহেন্সিভ। আর কেউ? আচ্ছা, কম্প্রিহেন্সিভ মানে পুরো কান্ট্রি স্যাংশন, কিন্তু রাশিয়া পুরো কান্ট্রি স্যাংশন না। রাশিয়াকে সেক্টরাল স্যাংশন দেওয়া হয়েছে, বিশেষ সেক্টরগুলিকে স্যাংশন করা হয়েছে, ফুল কম্প্রিহেন্সিভ রাশিয়া স্যাংশন না। কারণ রাশিয়ার অধিভুক্ত অনেক বিদেশি জায়গার ব্যাংকগুলির মাধ্যমেও কিন্তু ফাইন্যান্স হয় বা ট্রানজেকশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সো রাশিয়ার ট্রানজেকশনটা হচ্ছে সেক্টরাল ট্রানজেকশন। ভাইবার জন্য বা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা তো তিনটা স্যাংশনের সিস্টেম। ভেরিয়াস টাইপ অফ স্যাংশন, বিভিন্ন ধরনের স্যাংশন ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেবল। একটা হচ্ছে ইউএন স্যাংশন, ইউইউ স্যাংশন, ওফাক স্যাংশন। ইউনাইটেড স্যাংশন মানে কি জিনিস? ইউনাইটেড স্যাংশনে কোন কোন কান্ট্রিগুলিতে তারা স্যাংশন কমপ্লিটলি স্যাংশন দিয়ে রেখেছে সেটা হচ্ছে এই লিস্ট। তারপরে হচ্ছে ইউএন স্যাংশন। ইউএন স্যাংশন তিনটা অর্গানাইজেশনকেও তারা স্যাংশন দিয়ে রেখেছে। ইউইউ স্যাংশন, ইউরোপিয়ান ইউনিয়ন কাদেরকে স্যাংশন দিয়েছে। ওফাক কাদেরকে স্যাংশন দিয়েছে, ওফাকটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষা আসে এটা। এবং ওফাকের স্যাংশন লিস্ট কি অবস্থায় আছে। আমাদের লোকাল স্যাংশনও আছে। লোকাল ডোমেস্টিক স্যাংশন হচ্ছে আমাদের এখন পর্যন্ত 9টা অথরিটিকে আমরা লোকালি, মানে আমাদের গভর্নমেন্ট স্যাংশন দিয়েছে, এদের সাথে কোনো ধরনের ট্রানজেকশন করা যাবে না। 9টা এন্টিটি মোটামুটি একটু মনে রাখতে হবে। সবকিছু মিলিয়ে আমরা যতটুকু জিনিস আলোচনা করেছি এএমএল রিলেটেড অ্যাক্টিভিটিতে, আমাদের আসলে ল ওয়াইজ আমাদের দেশে কি কি নিয়ম পরিচালিত হয়, হ্যাঁ, কি কি নিয়ম পরিচালিত হয়। অ্যাক্ট হিসেবে আমাদের দুইটা অ্যাক্ট মানে আমাদের মেনে চলতে হয়, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট। মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012, এটা অ্যামেন্ড হয়েছে 2015-তে, পরীক্ষায় আসে। অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট এস্টাবলিশড হয়েছে 2009, এবং এটা এটা অ্যামেন্ড হয়েছে 2012-তে, সেকেন্ড হয়েছে 2013-তে। দুইটা অ্যাক্টের পাশাপাশি বিভিন্ন রুলসও এখানে অ্যাপ্লাই হয়। মানি লন্ডারিং প্রিভেনশন রুলস, অ্যান্টি টেররিজম রুলস, মানি লন্ডারিং টেররিস্ট ফাইন্যান্সিং রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন, তারপরে হচ্ছে এমবার্গো রুলস, আর্ম এমবার্গো রুলস, গাইডলাইন ফর প্রিভেনশন ট্রেড বেসড মানি লন্ডারিং, এগুলি রুলস অ্যাপ্লাই করা হয়। বাট অ্যাক্ট হচ্ছে দুইটা। মানি লন্ডারিং টোটাল সার্ভিলেন্স থাকে হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের হাতে। ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট এবং সাসপিশিয়াস ট্রানজেকশন রিপোর্ট, সিটিআর। সিটিআর হচ্ছে সাধারণত একদিনে যদি 10 লাখ টাকা জমা বা উত্তোলনের ট্রানজেকশন থাকে তাদের ক্ষেত্রে সিটিআর রিপোর্ট হয়, এটা অটোমেটেড হয়। এটার ক্ষেত্রে, সিটিআর এর ক্ষেত্রে এই 5 এন্টিটির সিটিআর কনসিডার করা হয় না। এসটিআর বা এসএআর, এই দুইটা ওয়ার্ডের মধ্যে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। এসটিআর মানে হচ্ছে সাসপিশিয়াস ট্রানজেকশন রিপোর্ট। কোনো ট্রানজেকশন যদি আপনাকে সাসপিশিয়াস মনে হয় সেইটা আপনি এসটিআর করবেন। কোন কাস্টমারের কোনো অ্যাক্টিভিটিস যদি আপনার কাছে সাসপিশিয়াস মনে হয় তাহলে আপনি এটা এসএআর
দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এসটিআর এর ক্ষেত্রে এসটিআর এ এসটিআর এ ট্রানজেকশন জড়িত থাকবে, এসএআর এ অ্যাক্টিভিটি জড়িত থাকবে। আর দুইটার ক্ষেত্রে মূল যে পার্থক্য সেটা হচ্ছে সেটা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই। যেমন সিটিআর এর ক্ষেত্রে একটা অ্যামাউন্ট ফিক্স ছিল 10 লাখ, প্রতিদিনের 10 লাখ টাকা জমা করতে হলো। এসটিআর এর ক্ষেত্রে এমন কোনো অ্যামাউন্ট নাই, যে কোনো অ্যামাউন্ট যে কোনো অ্যাক্টিভিটিসকে আপনার সন্দেহজনক হইলেই আপনি এসটিআর করতে পারবেন। সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টিং প্রসিডিওর। সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে ব্রাঞ্চের একটা রিপোর্ট, যে রিপোর্টে তারা তাদের ব্রাঞ্চের পারফরমেন্সটা দেখানোর চেষ্টা করে। সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টকে এইখানে দেখেন বলা আছে ইচ ব্যাংক এস্টাবলিশড হাফ ইয়ারলি সেলফ অ্যাসেসমেন্ট প্রসিডিওর দ্যাট উইল অ্যাসেস হাউ ইফেক্টিভ দ্য ব্যাংকস এমএলসিএফটি প্রোগ্রাম ইজ ওয়ার্কিং। প্রত্যেকটা ব্রাঞ্চ এটা করে। Independent testing procedure. Independent testing is to be conducted at least annually by bank internal audit. ব্যাংকের ইন্টারনাল অডিট একটা টেস্টিং করে, সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং প্রসিডিওর। দেখেন সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টিং করে হচ্ছে ব্রাঞ্চ হাফ ইয়ারলি, বছরে 2 বার। আর ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং প্রসিডিওরটা করে হেড অফিস, মানে আপনাদের অডিট টিম, যারা বছরে 1 বার করে। সেখানে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিজের জন্য ব্রাঞ্চের বিভিন্ন অ্যাক্টিভিটিজে স্কোরে 100তে একটা গ্রেডিং দেয়। টোটাল 9টা ফিল্ডে 100তে একটা গ্রেডিং দেয়। সেই গ্রেডিং এ কেউ যদি 91 থেকে 100 পায় তাহলে সেই স্ট্রং, 79 থেকে 90 পেলে স্যাটিসফ্যাক্টরি, 57 থেকে এটা 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 একটা ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরি যে যত ভালো ক্যাটাগরিতে থাকে সেই ব্যাংক বা ব্রাঞ্চের অবস্থান তত স্ট্রং বা ভালো থাকে। বিএফএ মাস্টার সার্কুলার 26 এর সামারি। মাস্টার সার্কুলার 26 আপনারা সবাই জানেন, আমাদের লেটেস্ট সার্কুলার ইস্যু করেছে বিএফএও। ইস্যু ডেট 16/6/2020। কাস্টমার রিস্ক রেটিং 1 থেকে 14 পর্যন্ত লো রিস্ক, 15 বা অ্যাবভ হলে হাই রিস্ক। ইকুআইসি কনসিডার করতে হবে। তারপরে লো রিস্কের ক্ষেত্রে কেওয়াইসি আপডেট করতে হবে 5 ইয়ার্স, হাই রিস্কের ক্ষেত্রে 1 ইয়ার্স, আমরা অলরেডি আলোচনা করেছি। ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শুড বি স্ট্রংলি ফলোড। টিপিং অফ মেকানিজম, রিস্ক বেস অ্যাপ্রোচ শুড বি অ্যাপ্লাইড। এই দুইটা ওয়ার্ড নিয়ে আমি একটু আলোচনা করব। রিস্ক বেস অ্যাপ্রোচ মানে হচ্ছে ওই যে 1 থেকে 14 পর্যন্ত লো রিস্ক, 15 থেকে উপরে গেলে হাই রিস্ক, এটাকে বলা হয় রিস্ক বেস অ্যাপ্রোচ। টিপিং অফ, দেখেন আমি এখানে ওয়ার্ডটা লিখেছি, দ্য ওয়ার্ড টার্ম টিপিং অফ ইজ এ প্রসেস refers disclose of filing suspicious transaction activity report to the customer as per section 6 of the Money Laundering Prevention Act. কাস্টমারের নামে আপনি কোনো এসটিআর করেছেন, সাসপিশিয়াস ট্রানজাকশন করেছেন, রিপোর্ট করেছেন, অথবা আপনি তাকে সাসপিশিয়াস মনে করছেন কিন্তু তার কাছে ইনফরমেশনটা শেয়ার করে দিয়েছেন, এটাকে বলা হয় টিপিং অফ। এটা করা যাবে না, এটা যদি করেন আপনি পানিশমেন্টের সম্মুখীন হবেন। দ্যাটস অল। লাস্ট একটা ওয়ার্ড যেটা আমি এখানে নিয়ে আসি না, শেল ব্যাংকের একটা টোন এখানে অ্যাড করে দিই। শেল ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক, শেল ব্যাংক বলতে এমন একটা ব্যাংককে বোঝায় যেই ব্যাংক যেই ব্যাংক যেই দেশে রেজিস্টার্ড সেই দেশে তার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই, এই ধরনের ব্যাংকে বলা হয় শেল ব্যাংক। একটা নতুন টপিকস আমরা, ওই ধরনের ব্যাংকে বলা হয় শেল ব্যাংক। যেই ব্যাংক যেই দেশে অ্যাক্টিভিটিস, মানে যে দেশে সে রেজিস্টার প্রাপ্ত কিন্তু সেই দেশে তার কোনো অ্যাক্টিভিটিস নাই, মানে ফিজিক্যাল প্রেজেন্স নাই, এই ধরনের ইনস্টিটিউশনকে বলা হয় শেল ব্যাংক। শেল ব্যাংক এই ধরনের ইনস্টিটিউশনকে বলা হয় শেল ব্যাংক। যেই দেশে সে যে জায়গা থেকে লাইসেন্স প্রাপ্ত, যে দেশে লাইসেন্স প্রাপ্ত সেই দেশে তার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই, এই ধরনের ব্যাংককে বলা হয় শেল ব্যাংক। তাহলে শেল ব্যাংকটাও আমাদের একটু মনে রাখতে হবে। শেল ব্যাংক কাকে বলে? শেল ব্যাংকের সাথে কোনো ধরনের ট্রানজেকশন করা যাবে না। তাহলে শেল ব্যাংকের শর্ত হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে সে যেখানে লাইসেন্স প্রাপ্ত সেই দেশে তার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই, মানে ফিজিক্যাল কোনো অ্যাড্রেস নাই, সে হাইড হয়ে ডকুমেন্টেডে তার নাম থাকে এবং সে অনুযায়ী সে কাজ করে। দেখেন এই শেল ব্যাংক ইজ এ ব্যাংক দ্যাট লেক্স এ ফিজিক্যাল প্রেজেন্স নাই ইন দ্য কান্ট্রি হোয়ার ইটস লাইসেন্স, যেখানে যে কান্ট্রিতে সে লাইসেন্স করেছে সেখানে তার প্রেজেন্স নাই, and is not part of the regulated financial group that is subject to effective supervision. Essentially, it is a bank that exists only on paper without no real operation or staff. Its purported located, অর্থাৎ যে লোকেশনে তার প্রেজেন্ট থাকার কথা সেই লোকেশনে তার ফিজিক্যাল প্রেজেন্স থাকে না, কিন্তু সে কাগজ কলমে ব্যাংক হিসেবে ট্রিটেড হয়, এটাকে বলা হয় শেল ব্যাংক। সামারি করব 2 মিনিট, টোটাল সামারি করবো আমরা আসলে কি কি পড়েছি, আপনার মাথায় কি কি রাখতে হবে।
খুব ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইনফরমেটিভ ক্লাস। এইটা থেকে আপনারা ভাইবা বলেন, এমস রিটেন, যে কোনো পার্ট থেকে 10 মার্কসের কোয়েশ্চেন পাবেন। আমরা সামারি করি আজকে যা পড়েছি। মানি লন্ডারিং কাকে বলে? মানি লন্ডারিং কয় ওয়েতে হয়? মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং এর মধ্যে পার্থক্য কি, যদি আমি একদম প্রথম থেকে আসি। মানি লন্ডারিং কাকে বলে, এটার স্টেজগুলি পড়েছি। মানি লন্ডারিং টেররিস্ট ফাইন্যান্সিং এর মধ্যে পার্থক্য কি পড়েছি। মানি লন্ডারিং এর বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর জন্য কি কি পানিশমেন্ট রয়েছে সেগুলি পড়েছি। প্রিডিকেটেড অফেন্স বলতে কি বোঝায়, কয়টা প্রিডিকেটেড অফেন্স রয়েছে, 28 এবং 29 কবে অ্যাড হয়েছে, কেন অ্যাড হয়েছে। রিপোর্টিং অর্গানাইজেশন বলতে কি বোঝায়, কারা কারা রিপোর্টিং অর্গানাইজেশন। এফএটিএফ বলতে কি বোঝায়, বিএফআইও বলতে কি বোঝায়, বিএফআইও কবে প্রতিষ্ঠিত হয়েছে, কবে নাম পরিবর্তন হয়েছে, এফএটিএফ কবে প্রতিষ্ঠিত হয়েছে, এটার উদ্দেশ্য কি, এফএটিএফ এর 40টা রিকমেন্ডেশন কি কি, হাইলাইটেড পয়েন্টগুলি কি। এইটার সাথে আমাদের রেগুলেশনের কতখানি মিল আছে। এপিজে, এশিয়া প্যাসিফিক গ্রুপ বলতে কি বোঝায়, এগমন্ট গ্রুপ বলতে কি বোঝায়, কবে আমরা এটার মেম্বার হয়েছি। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি বলতে কি বোঝায়, কবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল এন্ড ডিভিশনাল টাস্ক ফোর্স বলতে কি বোঝায়, কারা কারা এটার মেম্বার। মেম্বার মুখস্থ করতে হবে না, কারা কারা বলে মেম্বার। সামনে নিয়ে না বাস করে ক্রেডিট ব্যাক তোমাকে মানি তুলে লন্ডারিং বলতে কি বোঝায়, ক্রেডিট ব্যাক মানি লন্ডারিংটা কিভাবে প্রতিরোধ করা যায়। ট্রেড বেস মানি লন্ডারিং বলতে কি বোঝায়, ট্রেড বেস মানি লন্ডারিং এর ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং বলতে কি বোঝায়, উদাহরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করেছি। ফ্যান্টম শিপমেন্ট বলতে কি বোঝায়। 4টা এন্টিটি নিয়ে আমরা কথা বলেছি। ট্রিপল সি, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি বলতে কি বোঝায়, তারা কিভাবে কাজ করে, কারা কারা এটার মেম্বার, কারা মেম্বার হতে পারবে না। ক্যামেল কো বলতে কি বোঝায়, ক্যামেল কো কে হতে পারে, তার ডেজিগনেশন কি, রেসপন্সিবিলিটি কি। ডি ক্যামেল কো কে হতে পারে, তার রেসপন্সিবিলিটি কি। ব্যামেল কো কে, তার রেসপন্সিবিলিটি কি। তার বিভিন্ন ধরনের টোনে গিয়েছি আমরা। সিম্পলিফাইড সিডিডি নিয়ে আলোচনা করেছি, কাদের ক্ষেত্রে করতে হবে। সিডিডি কাদের ক্ষেত্রে করতে হবে। ইডিডি কাদের ক্ষেত্রে করতে হবে। ওয়াকিং কাস্টমারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে। নো ইউর কাস্টমার বলতে কি বোঝায়, কেওয়াইসি বলতে কি বোঝায়, ই কেওয়াইসি বলতে কি বোঝায়। কোথায় পলিটিক্যাল আমি এক্সপোজ এবার পার্সন বলতে কি বোঝায়, ফরেন কোন পলিটিক্যাল কোশ্চেন এক্সপোজ, ডোমেস্টিক পলিটিক্যাল এক্সপোজ বা আইপিস বলতে কি বোঝায়। হ্যাঁ বাবু ক্লোজ অ্যাসোসিয়েট, পেপস আইপির ক্লোজ অ্যাসোসিয়েট কারা, তারা কিভাবে সম্পৃক্ত থাকেন। অনগোয়িং ডিউ ডিলিজেন্স বলতে কি বোঝায়, অনগোয়িং সিডিডি মেজারটা কিভাবে করতে হয়। বেনিফিশিয়াল ওনার বলতে কি বোঝায়, কত কত পার্সেন্টেজ থাকলে বেনিফিশিয়াল ওনার হয়। নন ফেস টু ফেস কাস্টমার কাকে বলে, তার ক্ষেত্রে কিভাবে কেওয়াইসি করতে হয়। কোন একটা কাস্টমারের রেকর্ডিং কতদিন সংরক্ষণ করতে হয়। লিগেসি অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, সেটা এখন কি করা হচ্ছে, প্রোটেকশন কি। স্যাংশন স্ক্রিনিং বলতে কি বোঝায়, কিভাবে স্যাংশন স্ক্রিনিং করতে হয়, কোন কোন এন্টিটি সেকশন স্ক্রিনিং করতে হয়। প্রাইস ভেরিফিকেশন বলতে কি বোঝায়, এটা কেন করা হয়। এফএটিএফ এর গ্রে লিস্ট এবং ব্ল্যাক লিস্ট বলতে কি বোঝায়, আপডেটেড গ্রে লিস্ট এবং ব্ল্যাক লিস্ট কি কি, কোন কোন কান্ট্রি এটাতে ইনভলভ রয়েছে। স্যাংশন বলতে কি বোঝায়, কত ধরনের স্যাংশন রয়েছে, রাশিয়া কোন ধরনের স্যাংশনের অন্তর্ভুক্ত, ওয়ার্ল্ডে কোন কোন অথরিটি স্যাংশন দেয়, বিভিন্ন অথরিটি স্যাংশন লিস্ট। লোকাল এন্টিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ গভর্নমেন্টের অথরাইজ এন্টিটি হিসেবে কাদেরকে স্যাংশনভুক্ত করেছে। আমাদের দেশে মানি লন্ডারিং প্রোটেকশন করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়। 2টা আইন রয়েছে, বিভিন্ন ধরনের রুলস রয়েছে এবং একটা এন্টিটি কাজ করে এটার পেছনে। সিটিআর এবং এসটিআর বলতে কি বোঝায়, সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট বলতে কি বোঝায়, এটার মধ্যে কি থাকে, এটা কারা করে, বছরে কয়টা করে। ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং রিপোর্ট বলতে কি বোঝায়, কারা করে, এটার মধ্যে কয় ধরনের পয়েন্ট থাকে, কি কি গ্রেডিং থাকে, কোন গ্রেডিং কত পেলে কোন ব্রাঞ্চের কি পজিশন হয়। বিএফআই ভাইয়া মাস্টার আসসালামু সার্কুলেট। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া যদি স্যাংশন স্ক্রিনিংটা আরেকবার বুঝিয়ে দিতেন, আচ্ছা একটু যাচ্ছি। প্রবলেম হচ্ছে। বিএফআইও মাস্টার সার্কুলার, মাস্টার সার্কুলার, মাস্টার সার্কুলার 26-এ কি কি আইটেম আছে, একটা গ্লেস আমার কি কি মাথায় ভাইয়া রাখতে হবে। শেল ব্যাংক বলতে কি বোঝায়, শেল ব্যাংকের আর আসবে রেসপন্সিবিলিটি আবার কি দেরি বা করবা ফিচার কি। যাও ওকে, এবার ম্যাডাম প্রশ্ন করেছেন যে আমাদের স্যাংশন স্ক্রিনিংটা আপু শুনতে চেয়েছেন তাই না।
আপু স্যাংশন স্ক্রিনিং শুনতে চেয়েছেন? জি ভাইয়া, জি। আচ্ছা, স্যাংশন স্ক্রিনিং হচ্ছে কোন একটা এন্টিটি যদি ওয়ার্ল্ড ওয়াইড কোনো স্যাংশন লিস্টে থাকে তাহলে সে আমাদের জন্য রিস্কি হবে। তার সাথে বিজনেস, এই যে একটু আগে ফয়সাল ভাই নিচে বলেছে, পড়বে না মা? সে আমার স্যার, জন্য রিস্কি হবে। এই জন্য আমি যার সাথে রিলেশনশিপ মেনটেন করবো, অ্যাকাউন্ট ওপেনিং বলেন, ট্রেড ট্রানজেকশন বলেন, অন্য কোনো যে কোনো ট্রানজেকশনের সাথে তার সাথে অ্যাকাউন্ট মেনটেন করব, তার অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে তাকে আমরা তার নাম আমরা স্ক্রিনিং করব। স্ক্রিনিং হচ্ছে এক একটা ব্যাংকের এক এক মেকানিজম অ্যাপ্লাই করা হয়, যে মেকানিজমে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ডের বিভিন্ন স্যাংশন লিস্টকে ইনক্লুড করা থাকে সেখানে। আপনি ধরেন কোন একটা নাম দিবেন, ওয়ার্ল্ডের ধরেন 10-12টা স্যাংশন, এটা এটা ধরেন আপনার লাইসেন্স নিতে হয় টাকা দিয়ে, ওই ভার্সনটা নিতে হয়। অনেক ব্যাংকে এটা অটোমেটেড, অটো জেনারেটেড। আপনি নাম দিয়ে জাস্ট সার্চ দিবেন, ওই নামের সাথে যতগুলি ম্যাচ নাম পাবে সে একটা রিপোর্ট দিয়ে দিবে, এবং সে বলে দিবে, পার্সেন্টেজ দিয়ে দিবে যে এই নামের সাথে এতগুলি নামের ম্যাচ পাচ্ছে। যেই নামগুলি শতভাগ ম্যাচ থাকবে সেই নামগুলি আপনি আবার ফার্দার কমপ্লায়েন্সের অ্যাপ্রুভাল নিয়ে সেই কাস্টমারের অ্যাকাউন্টটা ওপেন করবেন বা সেই কাস্টমারের সাথে বিজনেস রিলেশনশিপ ক্রিয়েট করবেন। যার নামের সাথে 100% ম্যাচ করবে, এটা ধরে নেওয়া হয় সাসেপ্টিভ যে এই কাস্টমারের অ্যাক্টিভিটিসটা ইন্টারন্যাশনাল ওই কাস্টমারের অ্যাক্টিভিটিস এর সাথে হয়তো লিঙ্ক আছে। এই লিঙ্ক সত্যিকার অর্থে আছে কিনা এটা জাস্টিফাই করার জন্য ফার্দার কমপ্লায়েন্সের অ্যাপ্রুভাল নেওয়া হয়। এই প্রসেসটাকে বলা হয় স্যাংশন স্ক্রিনিং। এখন আমাদের একটা ব্যাংকে তো শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেনিং এর কাজ থাকে না, ট্রেড কাস্টমার থাকে, ক্রেডিট কাস্টমার থাকে। সেজন্য বলা হচ্ছে কোনো একটা এনটিটি, ব্যাংক, ইন্স্যুরেন্স, এনজিও, অন্য কোনো কাস্টমারের অ্যাকাউন্ট ওপেন করলে কোন কান্ট্রি দিয়ে, কোন কোন কান্ট্রি, কোন ফ্ল্যাগ, ভ্যাসেল, পোর্ট, যত কিছু ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত থাকবে, ক্রেডিটের সাথে জড়িত থাকবে, অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে জড়িত থাকবে, এই সকল নামগুলিকে স্ক্রিন করতে হবে। কারণ ওয়ার্ল্ডে বিভিন্ন কান্ট্রির নামে স্ক্রিনিং স্যাংশন থাকে, বিভিন্ন পোর্টের নামে থাকতে পারে, বিভিন্ন ভ্যাসেলের নামে থাকতে পারে, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির নামে থাকতে পারে, ব্যাংকের নামে থাকতে পারে, এনটিটির নামে থাকতে পারে, ইন্ডিভিজুয়ালের নামে থাকতে পারে। কোনটার সাথে কোনটা ম্যাচ করবে এটা আপনি জানেন না। তাহলে আপনি যখন কোনো একটা ব্যক্তি ট্রানজেকশন করলে, অথবা কোনো এন্টিটি ট্রানজেকশন করলে, কোনো ব্যাংকের সাথে ট্রানজেকশন করলে, কোনো ইন্স্যুরেন্সের সাথে ট্রানজেকশন করলে, কোনো কান্ট্রির সাথে ট্রানজেকশন করলে, কোনো পোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস এর সাথে ট্রানজেকশন করলে, কোনো ভ্যাসেলের মাধ্যমে আপনার গুডস আসলে, সকল কিছুকে আপনি স্ক্রিনিং করে রেজাল্ট নিয়ে আইডেন্টিফাই হবেন যে এটা আসলে কোনো স্যাংশনের সাথে জড়িত না, মানে স্যাংশন ব্রিচের সাথে জড়িত না। যদি এটা আপনি আইডেন্টিফাই হতে পারে, দেন ইউ মে প্রসিড দ্যাট ট্রানজেকশন। আসসালামু আলাইকুম ভাইয়া, সিডিডি আর সিম্পলিফাই সিডিডি এর ডিফারেন্সটা যদি একটু বলতেন। আচ্ছা, সিডিডি আর সিম্পলিফাইড সিডিডি দুইটার ক্ষেত্রে কমন কথা, সেটা হচ্ছে যে রিস্ক স্কোরটা লো থাকবে, 1 থেকে 14-এর মধ্যে থাকবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সিম্পলিফাইড সিডিডি করব যে অ্যাকাউন্টগুলিতে কোনো ধরনের ট্রানজেকশন রিস্ক থাকে, মানে সিম্পলিফাই মানে ধরেন নো ফ্রিল অ্যাকাউন্ট যেগুলি থাকে, অথবা যে অ্যাকাউন্টগুলি ধরেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিলেটেড অ্যাক্টিভিটিস গুলির সাথে অ্যাকাউন্ট থাকে, ধরেন স্টুডেন্ট অ্যাকাউন্ট, কৃষকের অ্যাকাউন্ট, ফার্মারের অ্যাকাউন্ট, তারপরে গার্মেন্টস অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট, স্টেট ব্রোকারদের অ্যাকাউন্ট, অথবা রাস্তায় যে সকল ভ্রাম্যমাণ লোক আছে তাদের অ্যাকাউন্ট, যেগুলি একদম লো রিস্কে থাকে, একদম বুঝাই যাচ্ছে এগুলিতে আসলে 5-10 হাজারের বেশি ট্রানজেকশন হবে না। এটা এটা আপনার সেলফ আইডেন্টিফিকেশন। যেগুলি একদম লো রিস্ক সেগুলিকে আমরা বলবো, সেগুলিকে আমরা সেলফ সিম্পলিফাইড সিডিডি করবো। আর ফর্মাল সিডিডি করব যে সকল অ্যাকাউন্ট লো রিস্ক, বাট এটা ধরেন সেভিংস অ্যাকাউন্ট, অথবা যাদের অ্যাকাউন্ট স্যালারির সাথে, স্যালারি রিলেটেড এর সাথে মার্চ করানো, অথবা অ্যাক্টিভিটিস গুলো আপনি দেখিয়ে বুঝতে পারছেন এটা মিড রেঞ্জের রিস্ক ক্যারি করে, তাদের ক্ষেত্রে আপনি সিডিডি করবেন। এই হচ্ছে আমাদের আজকের টোটাল ক্লাস। রেকর্ডিংটা দিয়ে দিব, সিনপসিসটা দিয়ে দিলে আপনারা রিভিউ করবেন। ভাইয়া, হ্যাঁ, জাকির ভাই ফ্যান্টম শিপমেন্টটা একটু 28। ডিটেইলস বলতে বলেন তো। প্যান্টম শিপমেন্টটা হচ্ছে, এটা অরিজিনাল শিপমেন্ট হয়নি, কিন্তু আমি ডকুমেন্টটা রেডি করেছি। ডকুমেন্টটা রেডি করে আমি ধরেন প্রসিড টাকা এক দেশ থেকে আরেক দেশে পাচার করেছি, কিন্তু অরিজিনাল যে শিপমেন্ট হওয়ার কথা, গুডস আসলে আসেনি, গুডস আসেনি, বাট ডকুমেন্টের মাধ্যমে প্রসিডটা মানে হাইলাইটেড হয়েছে বা দেওয়া নেওয়া হয়েছে, এটাকে বলা হয় প্যান্টম শিপমেন্ট। ভাইয়া 28 নাম্বারটা একটু ক্লিয়ার করে দেন, প্রেডিকেমেন্ট অফেন্স। প্রেডিকেটেড অফেন্স, হ্যাঁ, 28টা। 28 আগে যেটা ছিল সেটা ঝামেলা ছিল। সেখানে বলা ছিল বাংলাদেশ চাইলে যে কেউ যে কোনো গ্যাজেটের মাধ্যমে, আচ্ছা সিডিসিএস এ যারা জয়েন করেছেন আমরা একটু পরে ক্লাস শুরু করবো, একটু
হোল্ড করেন। আপনাদের যদিও এএমএল এর এই ক্লাসটা আপনারা করতে পারলে ভালো হতো, এটা 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 ভালো ক্লাস ছিল, কারণ একদম এএমএল এর 360 ডিগ্রি এখানে আলোচনা হচ্ছিল আসলে। আচ্ছা, সিডিসিএস এর ব্যাচে আমি এই রেকর্ডিংটা দিয়ে দিব। ইনফ্যাক্ট এই রেকর্ডিংটা আমি কমনলি সবাইকে শেয়ার করব, সবাই চাইলে দেখে নিতে পারবেন, কারণ এটা আপনাকে এএমএল পার্সপেক্টিভে আপডেট করবে। আচ্ছা দেখেন ম্যাডাম, 28-এ বলা আছে অফেন্স দ্যাট দ্য সাবজেক্ট টু বি ট্রায়ালড ইন দ্য সাইবার ট্রাইব্যুনাল established under সেকশন 68 অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি অ্যাক্ট। আইসিটি অ্যাক্টের 68 নাম্বার সেকশনে বলা আছে সাইবার অ্যাক্টিভিটির সাথে, মানে সাইবার ক্রাইমটাকে আসলে এখানে অ্যাড করানো হয়েছে, এবং ওই সেকশন 68-এ যত ধরনের অফেন্সের কথা বলা হয়েছে, যত ধরনের অ্যাক্টিভিটিস এর কথা বলা হয়েছে, সেই অ্যাক্টিভিটিস গুলির সাথে কেউ যদি জড়িত হয় তাহলে প্রেডিকেটেড অফেন্সের 28 নাম্বার অনুযায়ী ভিকটিম হবে এবং তাকে মানি লন্ডারিং অপরাধে অপরাধী করা। তাহলে সাইবার ক্রাইমটা 28। জি, একটু আপনি শর্ট করে এটা ওকে। মাথায় রাখলাম। আচ্ছা, সেটাই। ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাস এখানে শেষ করব। কালকে আপনাদের ক্লাস আছে সকালে, কালকে আমরা ক্যাশ প্লাস ইসলামী ব্যাংকিং বা অন্য অ্যাক্টিভিটিস নিয়ে শুরু করবো। আমি জানিয়ে দিব আমরা কি অ্যাড করব কালকে। ঠিক কালকে আপনাদের ঠিক 1:30 ক্লাস। সবাই ভালো ভাইয়া আমার 1 মিনিটের একটা কোশ্চেন। আহ জি বলেন, বলেন। হ্যাঁ, যিনি কোয়েশ্চেন করেছেন। যে আমরা আন্ডার ইনভয়েস কেন, হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ, আন্ডার ইনভয়েসের মাধ্যমে কিভাবে মানে মানি লন্ডারিংটা হয়, মানে আন্ডার ইনভয়েস কেন করি, কি কিসের জন্য? ওভার ইনভয়েস না হয় আমরা ওই দেশে বিদেশে টাকা রাখলাম আমাদের অ্যাকাউন্টে নিজে, কিন্তু আন্ডার ইনভয়েসটা কেন করি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপু, আপনি এটা ক্লিয়ার হন, আন্ডার ইনভয়েসিংটা কিসের সাথে জড়িত? এক্সপোর্ট, আন্ডার ইনভয়েসিংটা এক্সপোর্টের সাথে জড়িত। ওভার ইনভয়েসিংটা কিসের সাথে জড়িত? ইম্পোর্ট। ইম্পোর্ট। আপনার প্রশ্ন হচ্ছে আপনি কোনটা বুঝতে পারছেন না? আন্ডার ইনভয়েস। মানে এক্সপোর্টেরটা আপনি বুঝতে পারছেন না, তাই না? জি জি জি। ওকে ফাইন। আচ্ছা ধরেন আপনি এক্সপোর্টের টাকাটা বাংলাদেশে নিয়ে আসবেন, আপনি তার কাছ থেকে 20,000 টাকা পাবেন, সে 20,000 টাকাই আপনাকে বাংলাদেশে পাঠালো। এক্সপোর্টার 20,000 টাকা বাংলাদেশে নিয়ে আসলো, নিয়ে আসার পরে সে এই 20,000 টাকা কোনো না কোনো জায়গায় সরকারি বিভিন্ন, আপনি ধরেন আগ্রা থেকে কোনো কিছু কিনতে যাবেন, 20,000 টাকা দিয়ে একটা ট্যাক্স দিতে হবে। অন্য কোনো জায়গায় আপনি কোনো অ্যাক্টিভিটিতে যাবেন, ট্যাক্স দিতে হবে। মানে এই 20,000 টাকা যদি অ্যামাউন্ট 20,000 হয়, তাহলে আপনার ট্যাক্স, অন্যান্য লেভি, অন্যান্য অ্যাক্টিভিটিসে আপনার কস্টিংটা বেড়ে যাবে। এখন আপনি আবার চিন্তা করছেন যে আমি যদি এখান থেকে 3,000 টাকা বাইরে রেখে দিতে পারি, তাহলে 17,000 টাকা যদি আমার দেশে আসে, তাহলে আমি আমার মানে আমার 17,000 টাকার সমপরিমাণ ট্যাক্স, ভ্যাট, লেভি বা অন্যান্য জিনিসগুলি আমার অ্যাপ্লিকেবল হবে। সো আমি যে 3,000 আমি বাইরে রেখে দিই, তাহলে এই টাকার উপর আমার কোনো কিছু হবে না, বরং এই টাকা আমার ওখানে সেফ থাকে। মানে আমি মানে সোজা বাংলা কথা, আমি মানে টাকা পাচার করলাম। এই দুইটা ওয়েতেই আসলে টাকা পাচার। ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে যারা জয়েন করেছেন আপনারা তাহলে লিভ নেন। আমরা এই ক্লাসটা এখানে শেষ করব। কালকে আপনাদের ইনশাল্লাহ 8:30 ক্লাস শুরু হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।